এখানে 65 সাইজ আছে, বাট আমরা খুব স্কিপ করতে পারবো। অনেক ইনফরমেশন আছে যেগুলো হয়তো আমাদের কপি হবে, ডাবল হবে, হয়তো আমরা সেগুলো স্কিপ করে যেতে পারবো। আমরা যে আর্থিক পরিকল্পনার কথা বলতে যাচ্ছি, এটা একটা অর্গানাইজেশনাল প্ল্যানিং এর জন্য, একটা অর্গানাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তার মানে আমরা এখন যে সফটওয়্যার পার্ট গুলো বলেছি, কর্মী ব্যবস্থাপনার কথা বলেছি, কর্ম পরিবেশের কথা বলেছি, এগুলোর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত একটা জিনিস, সেটা হচ্ছে আর্থিক পরিকল্পনা। সো আমার বাজেটিং বা আমার যে ফাইন্যান্সিয়াল প্ল্যান, এইটা যদি কারেক্ট না হয়, এটা যদি ঠিক না হয়, তাহলে যেটা হবে যে আমার প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য, আমার যে ব্যবসায়িক যে উদ্দেশ্য, অথবা আমার যে কর্মকর্তারা এখানে কাজ করছেন, আমার যে সহকর্মীরা আমাদের সাথে কাজ করছেন, তাদের সবার কিন্তু একটা উদ্দেশ্য আছে কাজ করার। তারা মান্থলি তারা একটা পেমেন্ট এখান থেকে পান, একটা ওনারা সম্মানই পান, একটা বোনাস পান, বেতন পান, সবকিছু পান। সো আমার আর্থিক পরিকল্পনা যদি সঠিক না হয়, তাহলে কিন্তু এই ব্যাপারটাতে আশানুরূপ ফলাফল আমি আমার কর্মীদেরকে দিতে পারবো না, আমার নিজের জন্য আশানুরূপ ভালো কিছু করে নিয়ে আসতে পারবো না। তো আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব এই প্রেজেন্টেশনের স্লাইডে, সেগুলো হচ্ছে ব্যবসা পূর্ব খরচ, প্রশাসনিক খরচ, আয় বিবরণী, ব্রেক ইভেন পয়েন্ট, ব্যালেন্স শিট ইত্যাদি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ব্যাংক হিসাব পরিচালনা। খুব কঠিন কিছু না, আমাদের এখানে অনেক বিষয় আছে যেগুলো ইতিমধ্যে আমরা হয়তো জানি, আলোচনার মধ্যে কম বেশি এসেছে। আর আমরা ইতিমধ্যে যারা ব্যবসার মধ্যে আছি কিংবা ছোটখাটো কাজ করছি, একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সবগুলো কাজ আমরা ইতিমধ্যে করছি। হয়তো আমরা জানি না যে কোনটাকে আমি ব্যবসা পূর্ব খরচের মধ্যে ফেলেছি, কোনটাকে প্রশাসনিক খরচের মধ্যে পড়েছি, ব্রেক ইভেন পয়েন্টটা কি কিংবা ব্যালেন্স শিটটা কি, কিন্তু আমরা এই সবগুলো কাজ ইতিমধ্যে করছি এবং খুব ভালো মতোই করছি। শুধুমাত্র আমরা আসলে বোঝার চেষ্টা করব যে আমরা যে কাজগুলো সম্পর্কে ধারণা নিতে চাচ্ছি সেগুলোর কোন কাজটা কি এবং সেটা আসলে কোন অংশের মধ্যে পড়ে, যেন পরবর্তীতে আমি যখন কোনো ব্যবসায়িক সিদ্ধান্তে যাব কিংবা ধারণা নিতে যাব, তখন যেন আমাকে এটার ভিত্তিতে কাজ করতে সুবিধা হয়। আর্থিক পরিকল্পনা, যেটাকে আমরা বাজেট বলছি, এটা আসলে কি? আর্থিক পরিকল্পনা তো আমরা জানি, ধারণা করতে পারি। বাজেটটা সম্পর্কে আমার ধারণা আছে। আমরা যখন প্রতি বছর জুন জুলাই বছর সময় আসে, আমরা যখন অ্যানুয়াল বাজেটিং এর কথা শুনি, বাজেট বাজেট চারিদিকে শুনতে চাই, বুঝতে পারি যে কোন জিনিসের দাম কমছে, কোন জিনিসের দাম বাড়ছে, এই ধরনের কথাগুলো বেশি উচ্চারিত হয়। বাজেটটা হচ্ছে আয় ব্যয়ের হিসাব। সহজ কথা, আমার কত টাকা ইনকাম হবে, কত টাকা আমার ব্যয় করতে হবে সুনির্দিষ্ট একটা সময়ের জন্য। এখানে যেমন লেখা আছে, আর্থিক পরিকল্পনা হলো কোনো ব্যবসায়ী লক্ষ্য অর্জনের জন্য যে অর্থ ব্যয় করবে তা নির্ধারণ করা এবং উক্ত অর্থ কোথা থেকে সংগ্রহ করার হবে তার কাজ। তার মানে আমি যে টাকাটা ব্যয় করব, সেটা কোন খাতে ব্যয় করব সেটা যেমন আমি নির্ধারণ করব, এই টাকাটা আমি কোথা থেকে পাবো সেটাও। এবং মজার ব্যাপার হলো, আমি যে টাকাটা ব্যয় করব সেটার সংকুলানটা কিন্তু করতে হবে, আবার আমার এই টাকার উপার্জনের হিসাবটাই আমাকে করতে হবে। কাজেই বাজেটে যখন আমরা, সরকার যখন কোনো দেশের বাজেট দেয়, আমাদের দেশের কথা যদি আমরা বলি, আমরা প্রায় শুনি ঘাটতি বাজেট, ঘাটতি বাজেট বলে একটা কথা। সেটা হচ্ছে যে আমি খরচেরটা বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, হয়তো ধরে নেওয়া যাক যে আমার 5,000 কোটি টাকা, সাধারণত বাংলাদেশের যে বাজেট হয় সেটা হচ্ছে প্রায় 4.5 লাখ কোটি টাকা, 4.5 লাখ কোটি টাকার মতো একটা বাজেট হয়, বা 1.5 লাখ, আচ্ছা যা হোক। তো আমরা যদি ধরে নিই যে আমার 1,000 কোটি টাকার একটা বাজেট অথবা 500 কোটি টাকার একটা বাজেট, যে বাজেটটাতে আমি ধরলাম যে 500 কোটি টাকা আমাকে বিভিন্ন জায়গায় খরচ করতে হবে, কিন্তু এই 500 কোটি টাকা আসলে আমার ইনকামের জায়গা নেই আমার কাছে। আমি সব জায়গা থেকে, কর থেকে, বিভিন্ন জায়গা থেকে, দাতারা যেসব জায়গায় ঋণ দিচ্ছে, সবকিছু মিলে আমি 400 কোটি টাকার ব্যবস্থা করতে পেরেছি। তাহলে আমি 500 কোটি টাকা খরচ দেখাচ্ছি এবং আমার ইনকাম 400 কোটি টাকা দেখাচ্ছি, তাহলে এটা হচ্ছে 100 কোটি টাকার ঘাটতি বাজেট। তার মানে আমি খরচ করার জন্য পরিকল্পনা করেছি 100 কোটি টাকার, কিন্তু আমার এই 100 কোটি টাকা আসলে ইনকাম করার উপায়টা আমার কাছে জানা নেই, আমি এই টাকাটা কোথা থেকে ব্যবস্থা করব সেটা আমার জানা নেই। এটাকে হচ্ছে ঘাটতি বাজেট বলে। তো আমি যখন একটা ব্যবসায় পরিকল্পনা করব, আমি যখন একটা প্ল্যানিং এর মধ্যে দিয়ে যাব, আমাকে খেয়াল করতে হবে আমি যে বাজেটিং এর কথা বলছি, আমাকে দেখতে হবে যে আমি কোথায় কোথায় খরচ করতে চাই, কোন খরচটা আমার জন্য জরুরি, আমি ব্যবসাটা যেই স্টেজে করতে চাচ্ছি, যে লেভেলে করতে চাচ্ছি, যে আকারে করতে চাচ্ছি,
সেটার জন্য আমার কি পরিমাণ অর্থ সংস্থান দরকার, এবং তার চেয়ে জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে যে পরিমাণ অর্থ সংস্থান আমার দরকার তার কতটা ব্যবস্থা আমি করতে পারছি। সো ব্যাপারটা যদি এমন হয়ে থাকে যে আমি প্ল্যান করছি আমার 10 লক্ষ টাকা লাগবে, কিন্তু আমি ব্যবস্থা করতে পারছি 5 লক্ষ টাকার, আমাকে সুনির্দিষ্টভাবে পরিকল্পনাটা এভাবে করতে হবে যে তাহলে কি আমি আমার পরিকল্পনাটা আরেকবার সাজাবো, আমার খরচের জায়গাটা 10 থেকে 5-এ নামায় নিয়ে আসবো, নাকি আমি যে 5 লক্ষ টাকার ব্যবস্থা করতে পেরেছি আরো 5 লক্ষ টাকা আমি কোনো জায়গা থেকে ঋণ নিব, নাকি আরো চিন্তা করব আমি ব্যবস্থা করার জন্য। সো আমার এই পরিকল্পনাটা পরিষ্কারভাবে করে তারপরে আমাকে ব্যবসার মধ্যে যেতে হবে। আর্থিক পরিকল্পনার কয়েকটি স্টেজ আছে, এখানে 5টা স্টেজের কথা বলা হচ্ছে। 1 নম্বর হচ্ছে আমার কাছে কি পরিমাণ অর্থ আছে সেই বিষয়টা ঠিক করা, আমরা যেটা আলোচনা করলাম। ভবিষ্যতে আমি কি ধরনের ব্যবসা করতে চাই সেটাও ঠিক করা, আমরা জাস্ট 5 লক্ষ এবং 10 লক্ষ টাকার যে কথাটা বলেছি সেই বিষয়টা এখানে একটু ভেঙে ভেঙে বলা হচ্ছে। ব্যবসা পরিচালনা করার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে সেটা পরিকল্পনা করা, কোথা থেকে অর্থ সংগ্রহ করা হবে এবং কিভাবে তা খরচ করা হবে তার পরিকল্পনা করা, পরিকল্পনা করা ঠিক হয়েছে কিনা সেটা যাচাই করা। তার মানে আমরা প্রথমে ঠিক করব যে আমার কাছে কি টাকা আছে। আমি যদি দেখি যে আমার কাছে 5 লক্ষ টাকা আছে, এখন কি ধরনের ব্যবসা করতে চাই, যে ধরনের ব্যবসা করতে যাচ্ছি সেটাতে আমার 10 লক্ষ টাকা প্রয়োজন, তাহলে এই ব্যবসা পরিচালনা করতে গেলে আমার কি কি ধরনের পদক্ষেপ নিতে হবে ওটাও যেমন দেখতে হবে, আর এই 10 লক্ষ টাকা আমি কোথা থেকে পাবো এটাও আমাকে বুঝতে হবে। যদি 10 লক্ষ টাকা আমার পেতে অসুবিধা হচ্ছে তাহলে আমাকে পরিকল্পনাটা আর একবার পরিবর্তন করতে হবে, যেটা 5 নম্বর ধাপ, এটা আমাকে যাচাই করে নিতে হবে ঠিক আছে কিনা। আর্থিক পরিকল্পনা তৈরি করার কেন প্রয়োজন, কি পরিমাণ অর্থ প্রয়োজন সেটা আগে থেকে অনুমান করা যায়, উপযুক্ত মূলধন কাঠামো তৈরি করতে সহায়তা করে। আর্থিক পরিকল্পনার যেসব মেরিটস ডিমেরিটস আছে এখানে সেই জিনিসগুলো বলা হয়েছে। আর্থিক পরিকল্পনার এখানে অনেকগুলো পয়েন্ট বলা হচ্ছে যে জিনিসগুলো এখানে আমাদের কাজে লাগবে। প্রয়োজনীয় এবং সঠিক জায়গায় বিনিয়োগ করতে সহায়তা করবে। ব্যবসার উৎপাদনের বিপণন কাজের সফলতা এবং ব্যর্থতা আর্থিক পরিকল্পনার উপরে নির্ভর করে। আর্থিক নিয়ন্ত্রণের জন্য পরিকল্পনা তৈরি খুবই গুরুত্বপূর্ণ। তার মানে ফাইন্যান্সিয়াল কন্ট্রোলের জন্য একটা ফার্ম প্ল্যানিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থের যথাযথ ব্যবহারও সহায়তা করে। ব্যবসায় অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলা করতে সহায়তা করে। বিনিয়োগ এবং অর্থায়ন অর্থায়নের মধ্যে সমন্বয় করে। ভবিষ্যতের কাজকে বর্তমানের সাথে সমন্বয় করে। আমরা যে আর্থিক পরিকল্পনার যে মেরিটস গুলোর কথা বলছি, যে কি কি হেল্প আমি পেতে পারি, সেটাতে যদি আমরা এক কথায় বলতে চাই সেটা হচ্ছে যখন আমি কোনো পরিকল্পনা করে ফেলবো তখন ভবিষ্যতের পরিকল্পনাটা আমার হাতে এখনই যখন থাকে, এটা নিয়ে আমার পরবর্তীতে আমি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার সেই ফ্লেক্সিবিলিটি থাকে। আমি যদি পরিকল্পনা করে থাকি আমি মোট খরচ করব 10 লক্ষ টাকা, কোথা থেকে ইনকাম করবো, এই 10 লক্ষ টাকার ব্যবসাটা কোথা থেকে আমি পাবো, ব্যবস্থা কি হবে, এবং আমি এটার কন্ট্রোলিংটা কিভাবে হবে, এর আমি আবার যে বিনিয়োগটা করতে যাচ্ছি সাথে সাথে বিভিন্ন জায়গায় যে অর্থায়নটা করব এটার কম্বিনেশন কি হবে, এই সবকিছুই আমাকে হেল্প করে। এবং সবচেয়ে বড় যে হেল্প সেটা ব্যবসাতে যে অপ্রত্যাশিত কোনো ঘটনা যেটা হতেই পারে, আমরা সবসময় বলি যে একটা রিস্ক ফ্যাক্টর থাকে বিজনেসে। আমার পরিকল্পনায় সবকিছু ঠিক থাকার পরেও এমন কোনো ঘটনা ঘটতে পারে, এমন কোনো পরিস্থিতি আসতে পারে যেটার জন্য আমরা যেটা আশা করিনি অথবা তৈরি ছিলাম না, প্রস্তুত ছিলাম না। আমার আর্থিক পরিকল্পনা যদি সঠিক হয়ে থাকে তেমন একটা হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও মোকাবেলা করা সঠিকভাবে সম্ভব হয় যদি আমার সঠিকভাবে আর্থিক পরিকল্পনাটা করা থাকে। দুই ধরনের আর্থিক পরিকল্পনা হয়ে থাকে, একটা স্বল্পমেয়াদী আর দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদীটা হচ্ছে খুব শর্ট টার্মের জন্য, 2 বছরের জন্য আমরা সাধারণত যেটা করে থাকি। এখানে বলা হচ্ছে 2 বছরের জন্য যে আর্থিক পরিকল্পনা প্রণয়ন করা হয় সেটা স্বল্পমেয়াদী, আর একটা হচ্ছে 10 বছরের মেয়াদের জন্য যে আর্থিক পরিকল্পনা করা হয় সেটা দীর্ঘমেয়াদী। এই প্রেজেন্টেশনে বলা হচ্ছে যে 2 ধরনের ব্যবসার কথা বলা হচ্ছে, যে ব্যবসাগুলোর জন্য হয়তো স্বল্পমেয়াদী পরিকল্পনা দরকার, যেমন ফলের ব্যবসা, রোজার সময় ইফতারের ব্যবসা, বর্ষার সময় মৌসুমী ব্যবসা যেগুলো, ভুসি মালের ব্যবসা, চাল গম ডাল ইত্যাদি। আবার বলা হচ্ছে দীর্ঘমেয়াদী যেগুলো ব্যবসার পরিকল্পনা বলা হচ্ছে মুদিখানার দোকান, শাড়ি কাপড়ের ব্যবসা, পণ্য সামগ্রী। কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটাই যে যখন আমরা যে কোনো ব্যবসার পরিকল্পনা করি না কেন, একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে কোনো ধরনের ব্যবসার জন্য একটা স্বল্পমেয়াদী একটা দীর্ঘমেয়াদী ব্যবসা পরিকল্পনা হতে পারে। তার মানে আমার যদি একটা
পণ্য সামগ্রী উৎপাদনকারী বা বিক্রয়কারী প্রতিষ্ঠানের থেকে থাকে, একটা মিল কারখানাও হয়, অথবা ব্যাংক বিমাকারী প্রতিষ্ঠানও হয়, যেটার জন্য আমরা দীর্ঘমেয়াদী 10 বছরের পরিকল্পনার কথা বলছি, সেটারও কিন্তু একটা 2 বছরের পরিকল্পনা থাকতে পারে, সেটার 5 বছরেরও একটা পরিকল্পনা থাকতে পারে। তার মানে আমরা এখানে যে বিষয়গুলো আলোচনা করছি, যে 2 বছরেরটা স্বল্প মেয়াদী, 10 বছরেরটা দীর্ঘমেয়াদী, এটা হচ্ছে একেবারেই পুঁথিগত একটা ব্যাপার, বইয়ের তাত্ত্বিক বিষয়। কিন্তু এটার বাইরে আমার ব্যবসার জন্য সুবিধাজনক যে কোনো পরিকল্পনাই আমি করতে পারি। আমি যদি মনে করি 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর, এরকম করে আমি 5টা ভাগে আমি 10 বছরের পরিকল্পনাটাকে ভেঙে নিব। প্রত্যেকটা ভাগে আমি নতুন নতুন করে কি কি ধরনের কাজ করব, কি কি ডেভেলপমেন্টে যাব, সেটা এক্সপ্লেন করব, পরিষ্কার করে ব্যাখ্যা করব, সেটাও আমি করতে পারি, কোনো সমস্যা নেই। সফল আর্থিক পরিচালনার পরিকল্পনার 7টা যে বিষয় আছে: ব্যবসা পূর্ব খরচ, প্রশাসনিক খরচ, আয় বিবরণী, ব্রেক ইভেন পয়েন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, ব্যাংক হিসাব পরিচালনা। এইখানে সম্পর্কে আমরা একটু দেখে নিই। ব্যবসা পূর্ব খরচ কোনটাকে বলা হচ্ছে? ব্যবসা গঠনের জন্য রেজিস্ট্রেশন ফি এবং বিজ্ঞাপনের প্রচারমূলক কার্যক্রম, গবেষণামূলক কার্যক্রম, বিজ্ঞাপনের প্রচারমূলক কার্যক্রম, গবেষণামূলক কার্যক্রম, কর্মচারীদের প্রশিক্ষণ ইত্যাদিতে যে সকল ব্যয় করা হয়, ব্যবসার মূল কাজ শুরু করার আগে তাকে প্রিলিমিনারি ব্যয় বা স্টার্ট আপ ব্যয় বা ব্যবসা পূর্ব খরচ বলা হয়। তার মানে আমরা মূল ব্যবসায় যাওয়ার আগে যখন রেজিস্ট্রেশন ফি, বিজ্ঞাপনের প্রচারণামূলক খরচ, আমার লাইসেন্সের ফি, আমার অন্যান্য এটা রিলেটেড ব্যবসাটা শুরু করার আগের যেসব খরচ আছে, সেগুলো হচ্ছে ব্যবসা পূর্ব খরচ। আমার হয়তো বাসার জন্য আমি অ্যাডভান্স করলাম, বাসা ভাড়া দিলাম, আর আরো অনেক খরচ আমি করতে হচ্ছে। যেমন আমি হয়তো বাসার অফিস নেওয়ার জন্য আসবাবপত্র কিনে ফেলেছি, আমি এসি কিনেছি, কম্পিউটার কিনেছি, এই সবকিছুই মূল ব্যবসা শুরুর আগে আমাকে অনেক খরচ করে ফেলতে হচ্ছে। এগুলো হচ্ছে ব্যবসা পূর্ব খরচ। ব্যবসা পূর্ব খরচগুলো কি কি হতে পারে? রেজিস্ট্রেশন ফি, মেশিনারিজ, যন্ত্রপাতি, উপকরণ, যে পণ্যের ব্যবসা করব তার কাঁচামাল, বিপণন ব্যয়, আসবাবপত্র, অন্যান্য খরচ, ট্যাক্স ফি, যেগুলো আমরা আলোচনা করলাম। উপদেষ্টা ফি, তার মানে আমার যদি কোনো কোম্পানির অ্যাডভাইজার থেকে থাকেন কিংবা উপদেষ্টা, যাকে আমি সম্মানী দিয়ে তার কাছ থেকে আমি বুদ্ধি পরামর্শ নিচ্ছি, সেটাও একটা হতে পারে। অফিস ভাড়া, পানি, বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট লাইন, প্রতিস্থাপন ব্যয়, মানে এগুলো হয়তো আমার ব্যবসার মূল কাজ শুরু করার আগেই কিন্তু এগুলো করে নিতে হয়। তারপর যাতায়াত আছে, পরিবহন খরচ, বীমা খরচ, অনলাইন ব্যয়, মজুরি, বেতন ভাতা ইত্যাদি। কিভাবে ব্যবসা পূর্ব খরচ নির্ধারণ করা যেতে পারে, আমরা হিসাব করতে পারি, সেটা বলা হচ্ছে কি, যদি আপনার প্রথম ব্যবসা হয় সেক্ষেত্রে অনুমান করে ব্যয় নির্ধারণ করা আপনার পক্ষে কষ্টসাধ্য হবে। ব্যবসায়িক প্রারম্ভিক কাল 6 মাসের জন্য ব্যয় নির্ধারণ করা উচিত। এ সময়ে কোনো মুনাফা আশা করা উচিত হবে না, কিন্তু প্রারম্ভিক ব্যয় আছে যেগুলো বারবার প্রদান করতে হবে, কিছু প্রারম্ভিক ব্যয় আছে, আর কিছু ব্যয় আছে যেগুলো একবার খরচ করলে হবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, ব্যবসা পূর্ব খরচের খসড়া প্রতিবেদনে কি বলা হচ্ছে? গ্রেটসিয়ান স্মিথ বাংলাদেশের চার্টার্ড প্র্যাকটিশিয়ানদের প্র্যাকটিসের উপর ভিত্তি করে নিম্নলিখিত প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রারম্ভিক ব্যয়, আনুমানিক খরচ। আমরা এখন যেই চার্টটা দেখবো, যে টেবিলটা দেখছি, সেটাতে হচ্ছে কিছু প্রারম্ভিক ব্যয় এবং আনুমানিক খরচের পার্সেন্টেজ বলা হচ্ছে। তার মানে ব্যবসা পূর্ব খরচের আমার যে মূল খরচটা টোটাল যদি আমি 100 ধরি, সেটাকে পার্সেন্টেজ ওয়াইজ ভাগ করা হয়েছে। যেমন রেজিস্ট্রেশন ফি 5%, মেশিনারিজ যন্ত্রপাতিতে 12%, উপকরণ বিপণন ব্যয়, উপকরণ 17%, বিপণন ব্যয় 2%, এভাবে লেখা আছে। ট্যাক্স ফি 25%, উপদেষ্টা ফি 0.5, অফিস ভাড়ার কথা লেখা আছে, পানি বিদ্যুতের জন্য হয়তো 1% যেতে পারে, বীমা খরচ 3%, অনলাইন ব্যয়, বেতন মজুরি 20%, সব মিলে হচ্ছে 100%। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি আবার বলে দিচ্ছি, যে এটা প্রারম্ভিক ব্যয় বা ব্যবসা পূর্ব খরচের একটা ধারণা দেওয়া হয়েছে, যে খুবই সাধারণত যে কোনো ধরনের ব্যবসাতে একটা খরচের ধরন এরকম কম বেশি হয়ে থাকে, কিন্তু নট নেসেসারিলি একেবারেই বিষয়টা জরুরি না যে আপনার ব্যবসার জন্য একই রকম খরচ হবে। আপনার ব্যবসার জন্য এমন হতেই পারে রেজিস্ট্রেশন ফি 5% জায়গায় 10% লাগলো, মেশিনারিজ যন্ত্রপাতির 12%-এর জায়গায় 40%ও লাগতে পারে, উপকরণের 17%-এর জায়গায় 3% লাগতে পারে। এটা কম বেশি হতে পারে, কিন্তু এটা শুধুমাত্র একটা ধারণা পাওয়ার জন্য আমরা এরকম একটা টেবিল দেখাচ্ছি। প্রশাসনিক খরচ কোনটা? প্রশাসনিক ব্যয় হলো সেই সকল খরচ যা উৎপাদন বা উৎপাদিত পণ্য বিক্রয়ের সাথে সরাসরি যুক্ত নয়, এই জাতীয় খরচকে বোঝায়। অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, যেগুলো আমার প্রোডাকশনের সাথে ডিরেক্টলি রিলেটেড না, সেগুলো কোনগুলো?
যেমন প্রশাসনিক খরচ দুই ধরনের, এক হচ্ছে নগদ প্রদান করা হয়, যেমন বেতন, বাড়ি ভাড়া, স্টেশনারি পণ্য ইত্যাদি। মানে আমার প্রোডাকশন, আমার যে পণ্য, ব্যবসার যে পণ্য, সেই পণ্য প্রোডাকশন শুরু হওয়ার আগেই কিন্তু, যদি হোক না হোক, আমার যদি এই মাসে প্রোডাকশন বন্ধ থাকে, আমার এমপ্লয়ীদের বেতন বন্ধ থাকবে না, বাড়ি ভাড়া আমাকে দিতেই হবে, কারখানার ভাড়া দিতেই হবে, স্টেশনারি পণ্য যেসব খরচ লাগে আমার, কাগজ, কলম, খাতা, পেন্সিল, স্টেশনারি জন্য প্রিন্টারের কার্ট্রিজ, সবকিছু, এগুলোর খরচ চলবে। নগদে প্রদান করা হয় না, কিন্তু হিসাবে অন্তর্ভুক্ত করা হয় আসবাবপত্র, যন্ত্রপাতির অবচয় সমূহ। প্রশাসনিক খরচের একটা হচ্ছে নগদ, আর একটা হচ্ছে এই যে আসবাবপত্র, যন্ত্রপাতি, সেগুলোর যে অবচয়, ডেপ্রিসিয়েশন হয়, সেগুলো। প্রশাসনিক খরচের যে একটা প্রকারভেদ আছে, পরিবর্তনশীল খরচ, তারপরে স্থির ব্যয়, অপ্রয়োজনীয় ব্যয়, অবিরাম খরচ, আর মাঝখানে প্রশাসনিক খরচগুলোকে 4 ভাগে বিভক্ত করা যায়, এটা বলা হয়েছে। একটা হচ্ছে পরিবর্তনশীল, চেঞ্জেবল সব এক্সপেন্ডিচার থাকে, আর একটা হচ্ছে ফিক্সড কস্ট, আর একটা হচ্ছে খুব একটা রিকোয়ার্ড না এরকম খরচ, আর একটা হচ্ছে অবিরাম খরচ, কন্টিনিউয়াস হতে থাকে। পরিবর্তনশীল ব্যয়গুলো সব সময় পরিবর্তনশীল, মানে এটা কোনো ফিক্সড লিমিটে থাকে না। যেমন কোনো মাসে ইলেকট্রিক বিল কম আসে, কোনো মাসে বেশি আসে, গ্যাস বিল, পানির বিলও তাই, অফিস স্টেশনারি প্রিন্টিং খরচও তাই, আপ্যায়ন খরচ, যাতায়াত খরচ, পরিবহন ভাড়া ইত্যাদি। স্থির ব্যয় হচ্ছে এগুলো ফিক্সড, যেমন অফিস ভাড়া, ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়া, কর্মচারীদের বেতন, যন্ত্রপাতির ভাড়া, ইন্টারনেট বিল ইত্যাদি। যেমন অফিস, ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়াও হয়তো ওই অর্থে ফিক্স না যে আমার 2 বছর পরে হয়তো সেটা ভাড়া বাড়তে পারে, কর্মচারীদের বেতন হয়তো প্রতি বছর বাড়ে, কিন্তু এটা প্রতি মাসে কম বেশি হয় না, এই জন্য ভালো হচ্ছে স্থির ব্যয়। তো এটাও চেঞ্জ হয়, যন্ত্রপাতির ভাড়া অথবা দাম কম বেশি হয়, ইন্টারনেটের বিলও হয়তো কম বেশি হতে পারে, যে আমার হয়তো 1 বছর ব্যবহার করার পরে ইন্টারনেটের দাম আরো কমে গেল অথবা বেড়ে গেল, সেটা হয়, কিন্তু ব্যাপারটা এমন না যে প্রতি মাসে নতুন নতুন ভাবে এটা পরিবর্তিত হচ্ছে। কিছু কিছু খরচ আছে যেগুলো আসলে কন্টিনিউয়াসলি চলতেই থাকে, মানে আমি এই খরচগুলো কখনোই মানে একেবারে বন্ধ করতে পারবো না, যেমন যন্ত্রপাতি মেরামত, গাড়ি মেরামত ইত্যাদি। এরকম সার্ভিসিং এর কাজ অথবা যেগুলোকে আসলে অফিস মেনটেনেন্স কস্ট বলে, এগুলো চলতেই থাকে। আপনার অফিসে হলে আপনি দেখবেন যে প্রতি মাসে কোনো দরজার লক ভেঙে গেছে, লাইট নষ্ট হয়ে গেছে, ওয়াশরুমের হয়তো কোনো কিছু নষ্ট হয়ে গেছে, স্যানিটারি লাইন নষ্ট হয়ে, কোনো না কোনো কাজ থাকে যেগুলো মেনটেনেন্সে অবিরাম খরচ, এগুলো চলতেই থাকে। অপ্রয়োজনীয় কিছু খরচ আছে যেগুলো আসলে ঠিক ওই অর্থে অপ্রয়োজনীয় না, আমরা হয়তো ব্যবসার জন্য, ব্যবসার বিজনেস ইন্টারেস্টের কারণে আমাকে করতে হয়, উপঢৌকন, উপহার, অলিখিত কমিশন প্রদান ইত্যাদি। তো আমি ব্যবসা করতে গেলে আমাকে বিভিন্ন জায়গায় যেসব কমিউনিকেশন করতে হয়, বিভিন্ন জায়গায় হয়তো আমাকে গিফট পাঠাতে হয়, সেই জিনিসগুলো আসলে আমাকে ম্যানেজ করতে হয়, এগুলো হচ্ছে খরচ। এখানে ব্রেক ইভেন পয়েন্টের একটা ছবি দেওয়া আছে। আমরা ব্রেক ইভেন পয়েন্ট এর আগেও আলোচনা করেছি, সহজভাবে আমরা যদি বোঝার চেষ্টা করি, ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে আমার ব্যবসার এমন একটা অংশ, এমন একটা পয়েন্ট, যে পয়েন্টের থেকে কোনো লাভ নেই, কোনো লস নেই। আমরা যদি এই ছবিটা একটু বোঝার চেষ্টা করি, ব্রেক ইভেন পয়েন্টের যে ছবিটা, আমরা বাম দিক থেকে নিচে যে রেড করে লস দেয়া আছে, সেখানে তার উপরে লেখা আছে টোটাল কস্ট, ঠিক এই পয়েন্টটা। আবার এখান থেকে লেখা আছে প্রফিট, গ্রিন করে, তার উপর থেকে সেলস। তার মানে আমার এখন পর্যন্ত যা খরচ হয়েছে বিক্রি করতে করতে, আমি যদি এমন জায়গায় পৌঁছাই যেখান থেকে আমি লাভটা সেই পরিমাণ খরচ উঠিয়ে নিয়ে আসতে পেরেছি। আমার ব্যবসাতে আমি প্রথম 6 মাসে খরচ করলাম 5 লক্ষ টাকা। তারপরে এই যে 5 লক্ষ টাকার মধ্যে আমি প্রথম 6 মাসের খরচ করেছি 5 লক্ষ টাকা, কিন্তু প্রথম তৃতীয় মাস থেকে আমি ইনকাম করা শুরু করেছি, যেখান থেকে আমার অল্প অল্প করে লাভ আসছে। তারপরে দেখা গেল 4 বছর পরে আমি ওই যে 5 লক্ষ টাকা খরচ করেছিলাম, অথবা 2 বছর পরে যে 5 লক্ষ টাকা খরচ করেছিলাম, এই পরিমাণ লাভ আমি করে ফেললাম। ঠিক 2 বছর, যেদিন 2 বছরের যেই দিনটাতে আমি ঠিক 5 লক্ষ টাকা খরচের জায়গাতে 5 লক্ষ টাকা লাভ করে ফেললাম, তার মানে আমার ওই আজকে যে টাকা খরচ হয়েছিল সেই পরিমাণ টাকা লাভ চলে আসছে। তার মানে এখন আমি যদি ব্যবসাটাকে বন্ধ করে দিই, আমার কোনো লাভও নাই, লসও নাই। এই 2 বছর শুধু সময় অতিবাহিত হয়েছে, কিন্তু এখন আমার এই ব্যবসা থেকে লাভ লস নেই। ব্রেক ইভেন পয়েন্টটা বোঝাটা কেন জরুরি, যে যখন আমি ব্রেক ইভেন পয়েন্টটা বুঝতে পারবো, যে ঠিক এইখান থেকে, এই পয়েন্ট থেকে আমার ব্রেক ইভেন পয়েন্ট শুরু হচ্ছে, আমি বুঝতে পারবো কবে থেকে আমি আসলে আসল লাভটা করা শুরু করছি। ব্রেক ইভেন পয়েন্টের দুটো মেজারমেন্ট আছে, একটা হচ্ছে টাইম, আর একটা হচ্ছে নাম্বার অফ প্রোডাক্ট, ইউনিট নাম্বার আর কি, যে আমি কতগুলো পণ্য বিক্রি করে ব্রেক ইভেন পয়েন্টে যেতে পারবো, আর একটা হচ্ছে কত সময়ে ব্রেক ইভেন পয়েন্টে যেতে পারবো। আমরা যখন আলোচনায় যাব তখন বুঝতে পারবো ব্রেক ইভেন পয়েন্ট বলতে কি বুঝায়। একটা প্রতিষ্ঠানের ব্রেক ইভেন পয়েন্ট হলো সেই বিন্দু যেখানে পণ্য উৎপাদন ব্যয় এবং বিক্রয় হতে প্রাপ্ত অর্থ পরিমাণ একই।
অর্থাৎ এই বিন্দু পর্যন্ত বিক্রয় করা হলে কোনো মুনাফা হবে না, আবার কোনো লোকসানও হবে না। উৎপাদন ব্যয় সমান সমান বিক্রিত বিক্রয় অর্থ। ব্রেক ইভেন পয়েন্টের তিনটা উপাদান আছে, একটা হচ্ছে বিক্রয় মূল্য, পরিবর্তনশীল ব্যয়, আর একটা হচ্ছে স্থির ব্যয়। বিক্রয় মূল্য তো পণ্য বিক্রয় করে যে অর্থ পাওয়া যায় সেটা হচ্ছে বিক্রয় মূল্য। স্থির ব্যয় হচ্ছে কিছু ব্যয় আছে যেগুলো একটা পণ্য উৎপাদন করতে যে পরিমাণ ব্যয় হবে, অর্থ ব্যয় হবে, ৬,০০০ পিস উৎপাদন করতেও একই পরিমাণ অর্থ ব্যয় হবে, সেই সকলকে ব্যয়কে স্থির ব্যয় বলে, যেমন প্রতিষ্ঠানের ভাড়া। পরিবর্তনশীল ব্যয় হলো যে সকল ব্যয় সমূহ উৎপাদনের এককের সাথে জড়িত, উক্ত ব্যয়কে পরিবর্তনশীল ব্যয় বলে, যেমন মজুরি, কাঁচামাল পরিবহন খরচ ইত্যাদি। সো কিভাবে ব্রেক ইভেন পয়েন্ট আমরা হিসাব করতে পারি? ব্যবসা প্রতিষ্ঠানের ব্রেক ইভেন পয়েন্ট গণনা করতে গেলে নিম্নলিখিত সূত্র ব্যবহার করা হয়ে থাকে। ব্রেক ইভেন পয়েন্ট সমান হচ্ছে স্থির ব্যয় ডিভাইডেড বাই ব্রেক ইভেন বিক্রয় মূল্য বিয়োগ পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমি ব্রেক ইভেন পয়েন্টটা পাবো। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। সায়না কোম্পানির জন্য ব্রেক ইভেন পয়েন্ট হিসাব করতে হবে। প্রতি মাসের স্থির ব্যয় হচ্ছে ৬০,০০০ টাকা, প্রতি একক পরিবর্তনশীল ব্যয় হচ্ছে ০.৮০ মানে ০.৮০ টাকা, যেটা ৮০ পয়সা আর কি। পণ্যের বিক্রয় মূল্য প্রতি একক হচ্ছে ২ টাকা। সো ব্রেক ইভেন পয়েন্ট আমাকে হিসাব করতে গেলে কি হচ্ছে, ৬০,০০০ পিস, প্রতি মাসের স্থির ব্যয় হচ্ছে ৬০,০০০ টাকা। এখন ৬০,০০০ ডিভাইডেড বাই ২ টাকা বিয়োগ ৮০ পয়সা, তার মানে হচ্ছে আমার ১ টাকা ২০ পয়সা, সেটাকে ৬০,০০০ দিয়ে ভাগ করলে ৫০,০০০ পিস, তার মানে ৫০,০০০টা পণ্য। আমরা যে হিসাবটা করেছিলাম ব্রেক ইভেন পয়েন্টের মেজারমেন্ট দুটো, ৫০,০০০ পণ্য আমরা যদি বিক্রি করতে পারি তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাবো। এখন এই যে আমরা বললাম যে দুটো মেজারমেন্ট হতে পারে, এক হচ্ছে কতগুলো পণ্য আর একটা হচ্ছে সময়। সো আমি যখন ৫০,০০০ পণ্য বলছি যে ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাবো, আমার কিন্তু এই ৫০,০০০ পণ্য বিক্রি করার জন্য সময়ও লাগবে, আমি তার একদিনে বিক্রি করতে পারবো না। আমার কোম্পানি, আমার ফ্যাক্টরি যদি এমন হয় যে দিনে সে ১০০ পণ্য তৈরি করে, উৎপাদন করে, তাহলে ১০০ পণ্য উৎপাদন করে এবং সে প্রতিদিন বিক্রি করে হচ্ছে ১০০ পণ্যই বিক্রি করে, আমি যদি ধরি, তাহলে এই ৫০,০০০ পণ্য তৈরি করা এবং বিক্রি করতে তার কতদিন লাগবে? ৫০,০০০ ডিভাইডেড বাই ১০০, তার মানে ৫০০ দিন লাগবে। তার মানে ১ বছর ৩৬৫ দিন, আরো প্রায় ১৫০, আরো ১৩৫ দিন, তার মানে প্রায় ১.৫ বছরের খানিকটা কম সময় লাগবে আমার ৫,০০০ পিস বিক্রি করতে। তার মানে আমি ধরে নিতে পারি যে আমার এই সায়ান কোম্পানি যার কথা বলছি, আমরা যদি প্রতিদিন ১০০টা প্রোডাক্ট তৈরি করি, যার প্রতি মাসের স্থায়ী ব্যয় হচ্ছে ৬০,০০০ টাকা এবং প্রতি একক পরিবর্তনশীল ব্যয় হচ্ছে ৮০ পয়সা, আর পণ্যের বিক্রয় মূল্য প্রতি একক ২ টাকা, তাহলে এই ২ টাকা থেকে ৮০ পয়সা বাদ দিলে ১ টাকা ২০, সেটাকে ৬০,০০০কে ১ টাকা ২০ দিয়ে ভাগ করলে ৫,০০০ পিস যেটা হচ্ছে, এই ৫,০০০ পিস পণ্য বিক্রি করলে ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাবে, অথবা এই পণ্য এই সায়ানা কোম্পানিকে ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাতে হলে প্রায় ১.৫ বছর মতো সময় লাগবে, কনসিডারিং সে প্রতিদিন ১০০ করে পণ্য উৎপাদন করে এবং বিক্রি করে। এখন আমার যদি পণ্যের বিক্রয় মূল্য প্রতি একক যে ২ টাকা ধরা আছে, এটার জায়গায় যদি প্রতি একক ৪ টাকা হতো, ৪ টাকা থেকে ৮০ পয়সা বাদ দিলে ৩ টাকা ২০ পয়সা থাকতো। ৩ টাকা ২০ পয়সা দিয়ে ৬,০০০ পিসকে ভাগ করলে আরো বেশি কমে যেত পিসের পরিমাণ, তাহলে পিসের পরিমাণ কমে যেত, তার মানে আমার একটা পণ্য বিক্রি করে আমি যখন ১ টাকা ২০ পয়সা লাভ করছিলাম, এখানে আমি একটা পণ্য বিক্রি করে ৩ টাকা ৮০ পয়সা লাভ করতে পারি, ৩ টাকা ২০ পয়সা লাভ করতে পারছিলাম। কাজেই আমার নাম্বার অফ ইউনিট প্রোডাক্ট কমে যাবে। আমরা পরবর্তীতে প্রশ্ন উত্তর পর্বে ব্রেক ইভেন পয়েন্ট বোঝার জন্য যদি আমাদের কোনো কোয়ারি থাকে আমরা আবার আলোচনা করব। বিক্রয় পরিমাণ যদি হ্রাস পায় সেক্ষেত্রে কি করণীয়? ব্রেক ইভেন পয়েন্ট গণনা হিসাব করার পর যদি কোনো কারণে উল্লেখিত পরিমাণ পণ্য বিক্রয় করা সম্ভব না হয়, সেক্ষেত্রে নতুন করে আবার ব্রেক ইভেন পয়েন্ট হিসাব করতে হবে, যেখানে যথাসম্ভব স্থির ব্যয় কমাতে হবে অথবা বিক্রয় মূল্য পুনর্নির্ধারণ করতে হবে। আমরা যদি মনে করি যে ব্রেক ইভেন পয়েন্ট যেটা করলাম সেটাতে দেখা যাচ্ছে সেই অনুযায়ী কাজ হচ্ছে না, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট আবার রিক্যালকুলেশন করে প্ল্যান করার জন্য আমাকে করতে হবে, হয় স্থির ব্যয় কমাতে হবে অথবা পণ্যের যে দাম সেটাকে পুনর্নির্ধারণ করতে হবে। ওই যে আমরা যেটা বললাম যে ২ টাকার জায়গায় আমি যদি ৪ টাকা হিসাব করি অথবা ৩ টাকা হিসাব করি, সেটা আমাকে ডিসাইড করতে হবে যে আমি কোনটা হিসাব, পণ্যের দাম কোনটা রাখলে ব্রেক ইভেন পয়েন্টে আমি সময় মতো পৌঁছাতে পারবো। সময় মতো মানে
আমি যে জায়গায় যে সময়ের মধ্যে ব্রেক ইভেন পয়েন্টে যাওয়ার পরিকল্পনা করেছি সেই সময়ের মধ্যে। স্থির খরচ, পরিবর্তনশীল ব্যয়, মূল্য এবং পণ্যের পরিমাণের মধ্যে কি কি সম্পর্ক রয়েছে? ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে ব্যয়, পণ্যের পরিমাণ, মুনাফা বিশ্লেষণের উপর একটি উপাদান মাত্র। বিক্রয় মূল্য নির্ধারণে এমন একটি পদক্ষেপ বা মুনাফা অর্জনের ভূমিকা রাখে। তার মানে বিক্রয় মূল্য যখন আমরা ঠিক করতে যাব, আমাকে ব্রেক ইভেন পয়েন্ট সম্পর্কে যদি পরিষ্কার ধারণা না থাকা যায়, আমার প্রোডাক্টের প্রাইসিংটা ঠিক হবে না। সো প্রোডাক্টের প্রাইসিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাকে এটা বুঝতে হবে যে আমি কবে নাগাদ ব্যবসাতে ব্রেক ইভেন পয়েন্টে যেতে চাই। অ্যাট দ্য সেম টাইম আমাকে এটাও বুঝতে হবে আমি পণ্যের যে দাম রাখতে চাচ্ছি সেটা বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। কারণ আমি ব্রেক ইভেন পয়েন্টে তাড়াতাড়ি যেতে চাই, আমি ব্যবসাতে প্রচুর লাভ করে আমি তো সেটা করতেই পারি। আমি যে ইউনিট আমি 2 টাকা রাখতাম, সেই ইউনিটের দাম আমি 20 টাকা ধরতেই পারি, কিন্তু বাজারে তো সেটা বিক্রি হবে না। তো আমি যখন প্রাইসিংটা করব, আমি যখন পণ্যের মূল্য নির্ধারণ করব, আমাকে খেয়াল করতে হবে যে আমার পণ্যের যে উৎপাদন ব্যয় হয়েছে সেটা থেকে আমি একটা নির্দিষ্ট মার্জিনে আমি লাভটা করব, খুব বেশিও না খুব কমও না। অ্যাট দ্য সেম টাইম যে মার্জিনে আমি লাভ করতে চাচ্ছি, এই মার্জিনে আসলে আমি কত সময়ের মধ্যে ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাতে পারবো। যদি এটা 2 বছর 3 বছর হয়, সেটা আমার এক্সপেকটেশনের সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে, দ্যাটস ওয়েল এন্ড গুড, সেটা ভালো, কোনো সমস্যা নেই। যদি না করে থাকে, তাহলে আমাকে খেয়াল করতে হবে কি, স্থির ব্যয় কমানোর ব্যবস্থা করতে হবে, যেটা আমরা এর আগে সায়ানা কোম্পানির জন্য বললাম 60,000 টাকা। ওই স্থির ব্যয়টা কমাতে হবে, অথবা আরেকটা যেটা আছে সেটা হচ্ছে পুনর্নির্ধারণ করতে হবে পণ্যের দাম, কনসিডারিং দ্য প্রেজেন্ট মার্কেট সিনারিও। এখানে ব্রেক ইভেন পয়েন্টের একটা ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে। ফিক্সড কস্টকে এফসি বলা হচ্ছে। আমরা যদি বোঝার চেষ্টা করি, নিচে আমরা যদি দেখি হরাইজন্টাল সেকেন্ড লাইন, নিচ থেকে দ্বিতীয় যে লাইনটা আছে পার্পল কালারের একটা লাইন, যেটাকে এফসি বলা হচ্ছে, এটাকে ফিক্সড কস্ট। এবিসি ব্রেক ইভেন পয়েন্ট, এ বি এবং সি, এগুলোকে ব্রেক ইভেন পয়েন্ট কাউন্ট করা হয়েছে। আমাকে একটা মিনিট এক্সকিউজ করবেন প্লিজ, আমি একটা ফোন আসছে, আমি একটু কমেন্ট করে আপনাকে আবার আমি প্রেজেন্টেশন আসছি, একটা মিনিট প্লিজ। জি সরি, আমরা যে আলোচনায় ছিলাম, সি মাইনাস আর থ্রি, এটাকে বলা হচ্ছে মুনাফা বা বেনিফিটের কথা বলা হচ্ছে। যে আমরা যখন এবিসি তিনটা ব্রেক ইভেন পয়েন্টের জন্য বলছি, আমরা যদি মুনাফার কথা বলি, সি মাইনাস আর থ্রি, সি এর জন্য মাইনাস আর থ্রি যেটা আমরা পাবো সেটা হচ্ছে মুনাফা, এ এর জন্য মাইনাস আর ওয়ান সেটা হচ্ছে মুনাফা, বি এর জন্য বি মাইনাস আর টু এটা হচ্ছে মুনাফা হতে পারে। সো আমরা ব্রেক ইভেন পয়েন্টের হিসাব কোনটা, এ বি সি, এই তিনটে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। যদি আমরা ফিক্সড কস্ট আমরা নিচেরটা ধরে থাকি, আর যদি আর ওয়ান আর টু আর থ্রি এই তিনটা যদি আমাদের সেল হয়ে থাকে, আমরা তাহলে ওটা সি এ বি সি গুলো মাইনাস করলে আমরা বেনিফিটটা পাবো। তো আমরা যখন এক্সারসাইজ করব, তখন আমাদেরকে আমরা আবার ভালো মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা ব্রেক ইভেন পয়েন্টটা, যদি কোনো ক্যালকুলেশনে অসুবিধা হয়। ব্যালেন্স শিট প্রকৃত, ব্যালেন্স শিটটা সম্পর্কে বলার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা তো প্রত্যেকে আয় ব্যয়ের হিসাব করি। আমরা যদি এখন একটা অর্গানাইজেশনের কথা বাদও দিই, আমরা যখন ফ্যামিলিতে নিজের জায়গায় অর্থাৎ পার্সোনাল কোনো ফাইন্যান্সের আমরা হিসাব করি যে আমার বেতন এত টাকা, আমি কোথায় কোথায় কি খরচ করব, কত টাকা আমি ডিপোজিট করব, কোন মাসে আমি কত টাকা সেভ করতে পারবো, নাকি এবার বেশি খরচ আছে, এই সব কিছুই আমরা তো করি যে আমি কোন জায়গা থেকে টাকা পাচ্ছি এবং কোন জায়গাতে আমি খরচ করছি। আমরা ব্যালেন্স শিট বলতে কি বুঝাচ্ছি? ব্যালেন্স শিট হচ্ছে পূর্ববর্তী সময়ের আয় ব্যয়ের হিসাব সহ নির্দিষ্ট সময়ে ব্যবসার সম্পদ, দায়বদ্ধতা, ঋণ, পাওনাদার এবং মূলধনের বিবৃতিপত্র। ব্যালেন্স শিট একটি মৌলিক সমীকরণের উপর প্রতিষ্ঠিত। মোট সম্পদ সমান সমান মূলধন যোগ মোট দায়বদ্ধতা। তার মানে ব্যালেন্স শিটে আসলে ডিটেল সবকিছু লেখা থাকে, যে আমার ইনকাম কত, কোন জায়গায় আমার লোন আছে কিনা, আমি এখন কত টাকা ইনকাম করেছি, কোন জায়গায় কি কি খরচ হবে, সবকিছু। ব্যালেন্স শিটে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে? সম্পদ, অগ্রিম ব্যয়, মজুদ পণ্য, ঋণ, দেনাদার, মূলধন। ঠিক আছে,
যে সকল জিনিসের স্বত্বাধিকার ব্যবসা প্রতিষ্ঠানের নিকট থাকে এবং যাদের অর্থনৈতিক মানদণ্ডে পরিমাপ করা যায় সেগুলোকে সম্পদ বলে। যে সকল জিনিসের স্বত্বাধিকার ব্যবসা প্রতিষ্ঠানের নিকট থাকে এবং যাদের অর্থনৈতিক মানদণ্ডে পরিমাপ করা যায় এগুলো হচ্ছে সম্পদ। সম্পদ কি হতে পারে? দুই ধরনের, স্থায়ী আর চলতি। চলতি সম্পদ আবার নগদ অর্থ, মজুদ পণ্য, স্বল্প মেয়াদী বিনিয়োগের দেনাদার, এগুলো চলতি সম্পদ। আর স্থায়ী সম্পদ বাড়ি, ভূমি, সুনাম। সুনাম বলতে যেটাকে বলা হচ্ছে যে আমাদের ব্যবসার কারণে হোক, যে কোনো কারণে হোক, যে মার্কেটে যে ভ্যালুটা, যে সুনামটা তৈরি হয় কিংবা যে ফেমটা তৈরি হয়, সবাই যখন আমার পণ্য সম্পর্কে, আমার প্রতিষ্ঠান সম্পর্কে জানে, সেগুলো একটা স্থায়ী সম্পদ। এটা অনেক বড় কাজে লেগে থাকে। মেশিনপত্র। দায়বদ্ধতা হচ্ছে এমন আর্থিক সহযোগিতা যেটা নির্দিষ্ট সময় পরে পরিশোধ করতে হয়। তার মানে আমি যদি কোনো জায়গা থেকে ঋণ নিয়ে থাকি, দায়বদ্ধতা বলতে সেটাকে বোঝানো হচ্ছে। দায় একটা আছে চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়। দেনাদার, ব্যাংক ওভারড্রাফট, অপরিশোধিত ব্যয় চলতি দায়ের মধ্যে। আর বন্ড দীর্ঘমেয়াদী ঋণ, ইজারাদার দীর্ঘমেয়াদী দায় হচ্ছে সেটা। চলতি দায় হচ্ছে যেটাকে আমরা সাধারণত কারেন্ট অ্যাকাউন্টের এগেইনস্টে সিসি লোন বলা হয়। ব্যাংক থেকে যেটা পাওয়া যেতে পারে, যে ব্যাংক একটা ওভারড্রাফট করার একটা জায়গা দিয়ে দেয়, যেটার ভিত্তিতে আমার অ্যাকাউন্টে যা থাকে তার চেয়ে বেশি আমি হয়তো আমার যা ট্রানজাকশন হিস্ট্রি সেটার উপর ডিপেন্ড করে আমাকে ব্যাংক একটা অনুমতি দেয় ওভারড্রাফটের, যেটাকে চলতি দায় বলা যেতে পারে। ওই চলতি দায়টা হচ্ছে ব্যাংক তার অ্যাকাউন্ট থেকেই নির্দিষ্ট পরিমাণ টাকা আমাকে নেওয়ার জন্য অনুমতি দেয়, এবং যখন আবার আমার ওই অ্যাকাউন্টে বিল আসে, আমার ব্যবসার বিল আসে, তখন ওটা ব্যাংক অ্যাডজাস্ট করে। মূলধন, যে পরিমাণ নগদ অর্থ দিয়ে ব্যবসা শুরু করা হয় সেগুলো হচ্ছে মূলধন। মূলধনের অর্থ দুইভাবে সংগ্রহ করা হয়, নিজস্ব অর্থ দিয়ে এবং শেয়ার বিক্রয়ের মাধ্যমে। ওয়ার্কিং ক্যাপিটাল কোনটা? যেটাকে আমরা কার্যকরী মূলধন বলি। কার্যকরী মূলধন হচ্ছে প্রতিদিনের ব্যবসার প্রতিদিনের কাজে ব্যবহৃত হয়। চলতি মূলধন দ্বারা প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী ব্যয় এবং স্বল্প মেয়াদী ঋণ পরিশোধ করার ক্ষমতা পরিমাপ করা হয়। এটা হচ্ছে চলতি মূলধনের কথা বলা হচ্ছে। কার্যকরী মূলধন হচ্ছে প্রতিদিনের ব্যবসার প্রতিদিনের কাজে ব্যবহৃত হয়। তার মানে আমার ব্যবসা প্রতিদিন চালানোর জন্য আমার যদি মনে হয় যে আমার অফিসের স্টেশনারি টুকটাক খরচ, কাগজ কিনতে হচ্ছে, কিংবা অফিসে যারা আছেন তাদের আপ্যায়ন কস্টিং লাগে, আমার যাতায়াতের জন্য ভাড়া, সবকিছু মিলে 2,000 টাকা অথবা 3,000 টাকা আমার প্রতিদিন অফিস খরচ থাকে। তো এটা হচ্ছে কার্যকরী মূলধন, যেটা আমার ওই 3,000 টাকা 4,000 টাকা যেটা প্রতিদিন অফিসের জন্য আমাকে ক্যাশ খরচ করতে হচ্ছে ইমেল প্রতিদিনই। আবার প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী ব্যয় এবং স্বল্প মেয়াদী ঋণ পরিশোধ করার ক্ষমতাও পরিমাপ করা হয় চলতি মূলধন দ্বারা। যেমন পাওনাদারগণের বিল সমূহ পরিশোধ, মজুরি প্রদান, পরিবহন খরচ প্রদান ইত্যাদি। কার্যকরী মূলধন নির্ণয় করা যেতে পারে কিভাবে? মোট চলতি সম্পদ থেকে মোট চলতি দায় এটুকু বাদ দিলে, মানে যা চলতি সম্পদ আছে সেটা থেকে মোট চলতি যে ঋণ আছে সেটা বাদ দিলে কার্যকরী মূলধনটা পাওয়া যেতে পারে। মূলধন ব্যয় হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা আমরা কাকে বলি একটু বোঝার চেষ্টা করি। মূলধন ব্যয় হলো কোনো প্রতিষ্ঠান তার ব্যবসা পরিচালনা করার জন্য যে স্থায়ী সম্পদ ক্রয় করতে, রক্ষণাবেক্ষণ করতে এবং উন্নতি করতে যে অর্থ ব্যয় করা হয়। যেমন ভূমি, জমি, মেশিন, যন্ত্রপাতি ক্রয় করা, আসবাবপত্র ক্রয়, গাড়ি ক্রয়, ঘর বাড়ি তৈরি করা, রক্ষণাবেক্ষণ ইত্যাদি। আমি যখন একটা গাড়ি তৈরি করছি, সেটা আমার গাড়ি কিনছি, মূলধন ব্যয়। গাড়ির রেজিস্ট্রেশন খরচ আমার, আর যেগুলো খরচ হচ্ছে সেগুলো আমার মূলধন ব্যয়। কিন্তু তারপরে আবার গাড়ি চালাতে যে আমার যে তেলের খরচ হচ্ছে প্রতিদিনের, সেটা কিন্তু আমার চলতি ব্যয়, ওটা মূলধন ব্যয় না, কারণ ওটা তো আমার রেগুলার অফিসে ম্যানেজমেন্টের জন্য যাতায়াতের মতো করে খরচ হচ্ছে। একইভাবে আমি জমি যখন কিনছি, বাড়ি বানাচ্ছি, এগুলো হচ্ছে আমার মূলধন ব্যয়। কিন্তু বাসার যে মেনটেনেন্স এর কস্ট আমরা বলেছিলাম, যেগুলো প্রতিদিন লাগে, হয়তো আমার ইলেকট্রিক লাইনের কোনো জিনিস নষ্ট হয়ে গেছে, সুইচ নষ্ট হয়ে গেছে, ফ্যানের কিছু ঠিক করতে হবে, এসি সার্ভিসিং করতে হবে, এগুলো কিন্তু মূলধন ব্যয় না, এগুলো আবার চলতি ব্যয়। ব্যালেন্স শিট কেন করা হয়? আমরা যখন বাজেটিং পড়ছি, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং পড়ছি, কেন আমরা ব্যালেন্স শিট নিয়ে পড়ছি এবং কেন এটা লাগবে এটা একটু বোঝার চেষ্টা করি। আর্থিক বছর শেষে মালিক পক্ষ তার ব্যবসার জন্য কি অবস্থায় আছে ব্যবসাটা, সেটা জানতে চায়। সবাই জানতে চাইবে যে আমার যে বিজনেস সেটা আসলে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কি, আর্থিক অবস্থাটা এখন কি। এক নজরে সমস্ত কিছু জানার জন্য ব্যালেন্স শিট তৈরি করা হয়। ব্যালেন্স শিট দেখে মালিক পক্ষ বুঝতে পারে তাদের কি পরিমাণ ঋণ আছে, মূলধনের পরিমাণ কত, এই বছর লাভ হয়েছে কিনা, লোকসান হয়েছে কিনা, কি পরিমাণ সম্পদ রয়েছে। ভবিষ্যতে ব্যবসা বড় করতে চাইলে কি পরিমাণ অর্থের প্রয়োজন হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ
উঠতে পারে ব্যালেন্স শিট দেখলে। মূলধন এবং ঋণের অনুপাত পর্যালোচনা। মূলধন এবং ঋণের অনুপাত যেটা বলা হচ্ছে 1:0.5। তার মানে মূলধন যদি, একটা মিনিট আমার একটা সরি, আমার একটু ফোন আসছিল ডক্টরের কাছ থেকে। আচ্ছা, যাই হোক, আমরা যে মূলধন এবং ঋণের পরিমাণের কথা বলছি 1:1.5। তার মানে আমাদের সাধারণত ধারণা করা হয় যে মূলধন যদি আমার 1 টাকা থেকে থাকে, অথবা আমি যদি বলি 1 লক্ষ টাকা হয়, ঋণের পরিমাণ সর্বোচ্চ 50,000 টাকা হতে পারবে। তার মানে এটা একটা আদর্শ অবস্থা। তার মানে আমি যদি মনে করি যে আমি 10 লক্ষ টাকা ইনভেস্ট করব, কিছু টাকা নিজে ইনভেস্ট করব, কিছু টাকা বাইরে থেকে ঋণ নিব, তাহলে এই ঋণের পরিমাণ সর্বোচ্চ 5 লক্ষ টাকা হওয়া বেশি হলে ব্যবসাতে আমার পরবর্তীতে এই ঋণ পরিশোধেরও একটা ব্যাপার আছে। আমার হিসাব করতে কিংবা ঋণ পরিশোধের কাজটা করতে যে অবস্থা আমাকে সমস্যার সম্মুখীন হতে পারে। কিন্তু বিষয়টা মোটেও এমন নয় যে এটার চেয়ে বেশি হলে সবসময় আমার অসুবিধাই হবে, অথবা এটার চেয়ে কম হলে কিংবা এরকম থাকলে আমার সবসময় ভালো কিছু হবে। এটা একটা আদর্শ অবস্থা এবং এটা একটা ধারণা করা হয়েছে কিছু গবেষণালব্ধ ফলাফলের উপরে ভিত্তি করে এই সিদ্ধান্তে আসা গেছে। কিন্তু আপনার ব্যবসার জন্য যে কোনো পরিস্থিতিতেই আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নিতে পারেন। এমনও হতে পারে যে আপনার মূলধন 10 লক্ষ টাকা হয়েছে, আপনি ঋণ নেওয়ার দরকারই হলো না। কিন্তু যদি ঋণ নেন, আপনার যদি মনে হচ্ছে যে 5 লক্ষ না, আপনি 7 লক্ষ টাকা ঋণ নিয়েও, 6 লক্ষ টাকা ঋণ নিয়েও আপনি ব্যবসাটা ঠিক মতো পরিচালনা করতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঋণ পরিশোধ করতে পারবেন। সেটা হয়তো সম্ভব, কিন্তু আগে নিশ্চিত হয়ে নিতে হবে আপনি যে পরিকল্পনা করছেন সেটা ঠিক আছে কিনা। ব্যালেন্স শিটটা কখন আমি করা লাগবে? আর্থিক বছরের শেষ তারিখে ব্যালেন্স শিট তৈরি করতে হয়, ফাইন্যান্সিয়াল ইয়ার যখন শেষ হয় তখন। এখন কোন কোন প্রতিষ্ঠান ফাইন্যান্সিয়াল ইয়ার তাদের সুবিধা মতো একেবারে 31শে ডিসেম্বরে করে, কেউ কেউ করে 30শে জুন। জুলাইয়ের 1 তারিখে নতুন বছর শুরু করে ফাইন্যান্সিয়াল ইয়ার। আমরা যেমন দেশের বাজেট দেখি যে জুলাইয়ের 1 তারিখ থেকে বাজেট শুরু হয়, ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়। একইভাবে দেশের সবগুলো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা প্রতিষ্ঠান, সেগুলো তারা তাই করে। আমরা যদি আবার দেখি একাডেমিক যদি ক্যালেন্ডার আমরা যদি দেখি যে দেশের স্কুল কলেজ তারা আবার হিসাব করে হচ্ছে জানুয়ারি থেকে, তার মানে 31শে ডিসেম্বর লাস্ট। আবার কোন কোন প্রতিষ্ঠান আছে 31শে মার্চে তারা বছর শেষ করে, 1 এপ্রিল থেকে নতুন বছর হিসাব করে, যেটা হচ্ছে আর্থিক বছর হিসাব করে, ক্যালেন্ডার ইয়ার না, আর্থিক বছর হিসাব করে। তো এটা নির্ভর করে প্রতিষ্ঠানের কি ধরনের ব্যবসার ধরন এবং প্রতিষ্ঠানের যা প্র্যাকটিস সেটার উপরে। ব্যালেন্স শিট সম্পর্কে এখানে একটা ডেমো দেওয়া হয়েছে, আপনারা এটা পরে নিজেরা দেখলেও বুঝতে পারবেন। এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে যে কি কি ধরনের অ্যাসেটস থাকে, ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টস কি ধরনের থাকে, শর্ট টার্ম মার্কেট সিকিউরিটিজ থাকে, আর কি কি ধরনের খরচ, এবং হচ্ছে যে কি ধরনের খরচ, লায়াবিলিটি কত, এটা সম্পর্কে লেখা আছে। সো এই ধরনের ব্যালেন্স শিট আপনারা সবাই হয়তো যারা ব্যবসার সাথে এখন আছেন কম বেশি সবার কাছেই আছে। হয়তো এরকম ফর্মাল ওয়েতে নেই, ফর্মাল জিনিসটা এত ফিক্সড ওয়েতে নেই, বাট জিনিসটা যতটা ফর্মালি করতে পারবেন তত ভালো হবে, আসলে বোঝার সুবিধা হবে। কোনটা? ক্যাশ ফ্লো বিবরণী এমন একটি আর্থিক বিবরণী যেখানে প্রতিষ্ঠান তার বিভিন্ন উৎস হতে প্রাপ্ত নগদ অর্থ এবং বিভিন্ন প্রয়োজনে প্রদত্ত নগদ অর্থের তালিকা করা হয়ে থাকে। তার মানে আমরা যখন কোনো প্রতিষ্ঠান চালাবো, এই প্রতিষ্ঠানের টাকা বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, সো আমাকে ওইটার পরিষ্কার স্টেটমেন্ট থাকতে হবে যে কোথা থেকে আসছে। এবং আমি এই টাকাটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যখন আমার টাকাটা আসবে,
এবং টাকাটা ব্যয় হবে এটা পরিষ্কার করে লেখা থাকতে হবে। ব্যাংকে আমার অ্যাকাউন্টে স্টেটমেন্টে পেলে কিন্তু এখন ব্যাংকের স্টেটমেন্টে সেটা চলে আসে যে কবে কোন টাকা ঢুকেছে, এবং স্টেটমেন্টে এটাও আসে আপনি কবে টাকা তুলেছেন। কিন্তু যে টাকাটা আপনি টাকাটা তুলে নিয়ে আসছেন, এই টাকাটা আসলে কোন কাজে ব্যয় করছেন এটা কিন্তু স্টেটমেন্টে আসবে না। যদি আপনি কাউকে চেক দিয়ে থাকেন, কোনো প্রতিষ্ঠানকে বিল পে করে থাকেন, সেটা হয়তো স্টেটমেন্টে আসবে যে অমুক চেক দেওয়া হয়েছিল অমুক প্রতিষ্ঠানকে। কিন্তু আপনি যদি ওখান থেকে ব্যাংক থেকে নগদ উত্তোলন করে, নগদ টাকা উত্তোলন করে কাউকে বিল পরিশোধ করেন, ব্যাংকে শুধু লেখা থাকবে যে আপনি এই টাকাটা উত্তোলন করেছেন, কিন্তু ওই স্টেটমেন্টে ওটা লেখা থাকবে না যে উত্তোলন করে আপনি কি কাজে ব্যয় করেছিলেন। সো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আপনার অফিসের নিজস্ব একটা স্টেটমেন্ট থাকতে হবে, যেটাতে পরিষ্কার করে লেখা থাকবে যে আপনি কোন টাকা কবে কিসের জন্য ব্যয় করছেন। ক্যাশ ফ্লোর যে বিবরণী সেটা কয়েক ধরনের হতে পারে। একটা বিনিয়োগ প্রবাহ বিবরণী হতে পারে, অর্থনৈতিক প্রবাহ বিবরণী, পরিচালনামূলক প্রবাহ বিবরণী, আর এই সবগুলো হচ্ছে নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্রকারভেদ। পরিচালনামূলক প্রবাহ বিবরণী কি? বিক্রয় কাজ পরিচালনা করার জন্য যে সকল কাজ করা হয়ে থাকে সেগুলো পরিচালনামূলক কার্যগুলি বলা হয়, যেমন বিক্রয়, ক্রয়, পরিবহন খরচ, বেতন, অফিস ভাড়া ইত্যাদি। বিনিয়োগ প্রবাহ হচ্ছে স্থায়ী সম্পদ ক্রয় করার জন্য যে সম্পদ, কোন সম্পদ বিক্রয় করে যে আয় হয় সেই সকল বিষয়কে বিনিয়োগ প্রবাহ বলা হয়। তার মানে আমি যদি মনে করি আমার নতুন একটা অফিস কিনবো, সেই অফিসের জন্য আমি যে খরচটা করছি সেটা যেমন আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে বিনিয়োগ প্রবাহ বিবরণীর মধ্যে পড়বে, একইভাবে আমার পুরোনো একটা অফিস ছিল সেটা আমি বিক্রি করে দিচ্ছি, সেটা থেকে যে আয়টা হয় সেটাও সেই বিনিয়োগ প্রবাহ বিবরণীর মধ্যে পড়বে। অর্থ নগদ প্রবাহ বিবরণী হচ্ছে ব্যাংক বা অন্য কোথাও হতে ঋণ গ্রহণ বা পরিশোধ করা, এগুলো হচ্ছে নগদ প্রবাহ বিবরণীর মধ্যে পড়বে। নগদ প্রবাহ বিবরণী কিভাবে তৈরি করা হতে পারে সেটা হচ্ছে প্রত্যক্ষ নগদ প্রবাহ আর পরোক্ষ নগদ প্রবাহ বিবরণী, আর এই দুটো একসাথে সামঞ্জস্য তৈরি করা হয়ে থাকে। এখন পরোক্ষ আর প্রত্যক্ষটা কি? নগদ প্রবাহ বিবরণী যেটা আমরা ক্যাশের কথা বলছি সেটা কিভাবে পরোক্ষ প্রত্যক্ষ হয়? মুনাফা এবং নগদ অর্থ প্রবাহ মিলকরণের মাধ্যমে যে বিবরণী তৈরি করা হয় সেটা হচ্ছে পরোক্ষ নগদ প্রবাহ। আরেকটা হচ্ছে প্রত্যক্ষ নগদ প্রবাহের তালিকা হিসেবে উপস্থাপিত হয় বিক্রয় থেকে নগদ অর্থ, মূলধন, ব্যয়ের জন্য নগদ খরচ ইত্যাদি। তো একটা হচ্ছে লাভ এবং নগদ অর্থ প্রবাহ মিলকরণের মাধ্যমে যে বিবরণী সেটা হচ্ছে পরোক্ষ, আর প্রত্যক্ষটা হচ্ছে যেটা প্রত্যক্ষ প্রবাহের তালিকা হিসেবে উপস্থিত হচ্ছে সেইখানে যেখানে বিক্রয় থেকে নগদ অর্থ পাওয়া হয়। একটা হচ্ছে মুনাফা, আর একটা বিক্রি থেকে নগদ যে অর্থ সেটা মূলধনের ব্যয়ের জন্য যেগুলো খরচ ইত্যাদি। এখানে নগদ অর্থ প্রবাহনের একটা হিসাব ক খ গ কোম্পানি বলে একটা দেখানো হয়েছে, যে আমরা যেন ধারণা করতে পারি নিট আয়, নতুন দেনাদার, মজুদ পণ্য, পাশে পয়েন্ট গুলো লেখা আছে আর এপাশে খরচ দেওয়া আছে। আমরা যদি একটু দেখে নিই, আপনারা এটা আসলে নিজেরাও দেখলে বুঝতে পারবেন যে জিনিসটা কিভাবে পরিচালিত হয়। এটা তেমন খুব একটা কঠিন কিছু না। ব্যাংক হিসাব পরিচালনা, ব্যাংক হিসাব পরিচালনা আসলে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা সবাই জানেন, প্রত্যেকেরই আমার ধারণা এখন ব্যাংক অ্যাকাউন্ট আছে। কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় থেকে শুরু করে ইভেন আমরা এখন তো ব্যাংক হিসাবের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং আরো বেশি অভ্যস্ত, কাজে এটাতে আসলে নতুন করে আপনাদের কাছে এক্সপ্লেন করার কিছু নেই। তবে ব্যাংক হিসাবটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার ব্যবসায়িক হিসাবটাও খুব গুরুত্বপূর্ণ। কারেন্ট অ্যাকাউন্ট একটা খুলে নেওয়া, নিজের লাইসেন্সের যে নাম থাকবে সেই নামের মতো করে একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলে নেওয়া, এবং যখন আপনি ট্যাক্স দিবেন, ভ্যাট, টিন যখন করবেন সেটার সাথে এই অ্যাকাউন্টের স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যাংক কি এটা আমরা সবাই জানি, টাকা জমা নিয়ে রাখে এবং ঋণ প্রদান করে এরকম একটা প্রতিষ্ঠান। ব্যাংক আমাদেরকে আসলে কেন লাগে সেটা আমরা যদি বোঝার চেষ্টা করি, কি কি ধরনের কাজ করে ব্যাংক, সেটা হচ্ছে মুখ্য কাজ, গৌণ কাজ। আমানত গ্রহণ, অগ্রিম প্রদান এগুলো হচ্ছে মুখ্য কাজ, ঋণ প্রদান এগুলো মুখ্য কাজ। আর গৌণ কাজের মধ্যে আছে অন্য ব্যাংকের সাথে অর্থ প্রদান করা, প্রতিনিধিত্ব করা, এলসি খোলা, শেয়ার, বন্ড ক্রয় বিক্রয়। এরকম অনেক ব্যাংক বাংলাদেশে আছে যারা ইনডিরেক্টলি অন্য ব্যাংকগুলোর সাথে কাজ করে। অন্য ব্যাংকগুলো তাদের ক্লায়েন্ট এবং তারা অন্য ব্যাংকের সাথে এলসি খোলে, শেয়ার বন্ড বিক্রয় করে। সাধারণত বাংলাদেশে এরকম বিদেশি কিছু ব্যাংক কাজ করে, আর এরকম ব্যাংক অনেক আছে। বেশিরভাগ বাংলাদেশি ব্যাংকগুলো এবং অন্যান্য যে ব্যাংকগুলো প্রাইভেট এবং সরকারি যে ব্যাংকগুলো আছে সেগুলো হচ্ছে আমানত গ্রহণ, অগ্রিম প্রদান এবং ঋণ প্রদানের মতো কাজ করে। ব্যাংকের ঋণ আমরা জানি স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী। কিছু কিছু হয় হচ্ছে 5 বছরের বেশি, 20 বছর পর্যন্ত, 15 বছর পর্যন্ত, এগুলো দীর্ঘমেয়াদী। স্বল্প মেয়াদী 1 থেকে 2 বছর অথবা 5 বছরের কম, এগুলো হচ্ছে স্বল্প মেয়াদী।
ব্যাংক হিসাবের সাথে প্রতিষ্ঠানের হিসাবের আর্থিক মিলকরণ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। খেয়াল করতে হবে যে আমরা যে এর আগের কথাটা বলেছিলাম স্টেটমেন্টের কথা, ব্যাংকের পুনর্মিলন বিবরণী যা ব্যাংকের বিবরণীর সাথে অ্যাকাউন্টের বইগুলোতে লিপিবদ্ধ করা, ব্যাংকের লেনদেনের সাথে মিল রেখে ব্যবসা প্রতিষ্ঠান প্রস্তুত করা হয় এবং এর মাধ্যমে ব্যাংকের ব্যালেন্সগুলো যথাযথতা নিশ্চিত করে। সো আমরা যখন ব্যাংকে টাকা জমা করছি, যে আমরা আজকে ব্যাংকে 2 লক্ষ টাকা জমা করছি আমাদের বিজনেস অ্যাকাউন্টে, ওইটা তো আমার ব্যাংকের স্টেটমেন্টে আসবেই, কিন্তু আমাকেও অফিসের নিজের হিসাবে লেখা থাকতে হবে যে আজকে 2 লক্ষ টাকা জমা করা হয়েছে। এট দ্য সেম টাইম আমি আবার যখন আজকে 1 লক্ষ টাকা তুলবো এবং এই 1 লক্ষ টাকার যে কাজে ব্যয় করছি সেটাও কিন্তু আমার নিজস্ব হিসাবে পরিষ্কার করে লিখে রাখতে হবে। বছর শেষে যখন আমি আর্থিক অর্থ বছর যখন শেষ হবে, ফাইন্যান্সিয়াল ইয়ার যখন আমার শেষ হবে, যখন আমি এর হিসাব নিকাশ করতে যাব, ব্যালেন্স শিট ক্লোজ করতে যাব, তখন আমার এই সবগুলো স্টেটমেন্ট মিলাতে হবে, ব্যাংকের স্টেটমেন্ট এবং আমার অফিসের যে হিসাব আছে সেটা মিলাতে হবে, দেখতে হবে সব ঠিক আছে কিনা। এবং আমার ইন্টারনাল অডিট যখন হবে, আমার অফিসের প্রতিষ্ঠানের যখন আমার ইন্টারনাল অডিট করতে হবে, তখন কিন্তু আমার এই হিসেবটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ছাড়া আমার অডিটিং ঠিক মতো হবে না। আচ্ছা, এখানে একটা জাস্ট পার্টিকুলার ব্যাংকের যে পাসবুকের ছবি দেওয়া আছে, এটা আসলে এখন পাসবুক তো ভাবে ইউজ হয় না, আমরা স্টেটমেন্টই পেয়ে যাই। ইভেন এখন SMS এর মাধ্যমে স্টেটমেন্ট চলে আসে, কত টাকা খরচ হয়েছে, কত টাকা আছে। সো এটা আগে একটা সময় ইউজ হতো খরচ ইয়ের, একই রকম ভাবে আমরা এখন নিজেদের কম্পিউটারে সেটা করতে পারি, প্রত্যেকটা প্রতিষ্ঠান তাই করে থাকে। সো আমাদের প্রেজেন্টেশন, সেকেন্ড প্রেজেন্টেশনটাও শেষ। আমাদের আজকের যে পয়েন্ট ছিল, এটা বড় প্রেজেন্টেশন ছিল, কিন্তু যেহেতু আমাদের টপিকটা খুব স্পেসিফিক ছিল, আমরা শেষ করতে পেরেছি সময় মতো, আলহামদুলিল্লাহ। এখন আমাদের যদি আর্থিক পরিকল্পনা কিংবা এই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। যদি কোনো রিলেভেন্ট পয়েন্টের উপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমরা উত্তর দিব, তারপরে আমরা আজকে ক্লাস শেষ করতে পারবো, কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে। জি না স্যার, আমার কোনো প্রশ্ন নেই। ওকে, দ্যাটস গ্রেট, ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা কোশ্চেন হচ্ছে যে, হ্যালো জি বলেন প্লিজ, স্যার, শুনতে পাচ্ছি। জি, আমার কোশ্চেন হচ্ছে যে এই বিটার মাধ্যমে কি আমরা মানে কিভাবে কি লোনটা পেতে পারি আর কি। এই কোশ্চেন যে এটা বিটার কোনো থাকবে কিনা, না তাদের ভূমিকা থাকবে লিডার আসলে লিডার যে ভূমিকাটা হতে পারে, তারা হয়তো রাইট অথরিটির সাথে আপনাদের কমিউনিকেশন করিয়ে দিবে এবং প্রয়োজনীয় যেগুলো ডকুমেন্টেশন সেগুলো আপনাদেরকে হয়তো রেডি করতে সহায়তা করতে পারে। বাট বিধা তো কোনো আসলে আর্থিক প্রতিষ্ঠান না, তারা আপনাদেরকে সরাসরি কোনো ঋণ সহায়তা দিতে পারবে না। বাট হয়তো যারা এটা ব্যাংক অথবা যে আর্থিক প্রতিষ্ঠান যারা এটা করবে, তাদের সাথে আপনাদের হয়তো কমিউনিকেশনের ব্যবস্থা করবে এবং আপনাদেরকে রাইট ওয়েতে হয়তো গাইড করতে পারবে। দ্যাট দে ক্যান ডু, এটুকু হয়তো তারা করতে পারবে এবং করবে, এইটু সহায়তা আপনারা হয়তো পাবেন। ওকে স্যার থ্যাংক ইউ স্যার রানা মানিকগঞ্জ। কি বলেন প্লিজ। স্যার একটা প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে আপনি কোন ধরনের লেনদেনটা করতে উদ্বুদ্ধ করবেন, চেক দিয়ে না ক্যাশ দিয়ে স্যার? ভালো হয় চেক দিয়ে করতে পারলে, তাহলে দুটো কারণ থাকে, সেটা হচ্ছে চেক দিয়ে করলে ব্যাংক স্টেটমেন্টে ওটা রিফ্লেকশন আসে যে আপনি কার সাথে কমিউনিকেশন করছেন, কারকে কত টাকা পে করেছেন, আর আপনার অফিসে তো আপনি আপনার হিসাব রাখছেন। কাজেই চেক দিয়ে করাটা সবচেয়ে ভালো, সেটা যে লেভেলেরই লেনদেন হোক না কেন। চেক দিয়ে করলে, চেক মানে হচ্ছে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট পে, সেটা মিন করছি, আপনি ক্যাশ চেক না, মানে বেয়ারার চেক না, কেউ কাউকে চেক দিলেন যে সেলফ লিখে ব্যাংক থেকে টাকা উঠাই নিল, তাহলে ওটা বেয়ারার চেক হিসেবে থাকবে। আপনি অ্যাকাউন্ট পে চেক দিলে, যে কারো অ্যাকাউন্টে তার কারো নামে দিলেন অথবা কোনো প্রতিষ্ঠানকে অ্যাকাউন্ট পে চেক দিলে, দ্যাট ইজ বেটার, অনেক ভালো, যেটাতে পরে স্বচ্ছতা থাকে আর কি। অনেক অনেক ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ।
আমাদের আর কারো কি কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থেকে থাকে তাহলে আমরা মনে হয় ক্লাস শেষ করতে পারি নাকি? হোস্ট কে আছেন প্রো ডিজিটাল থেকে? স্যার আমি ওমাইরা খান আছি। ওকে উমাইরা, আমার মনে হয় কারো যদি কোনো প্রশ্ন না থেকে থাকে তো আমরা হয়তো শেষ করবো। আমি যেটা করতে জি স্যার। পারি, আমি চ্যাট বক্সে আমি আমার কন্ট্যাক্ট ডিটেল দিয়ে দিচ্ছি, এর আগেও হয়তো দিয়েছিলাম। আসসালামু আলাইকুম। কি ওয়ালাইকুম আসসালাম, বলুন প্লিজ। জি, আমি বলছিলাম আমি সেদিনকের আর্থিক লোনের ব্যাপারে বীমা প্রসঙ্গে যেদিন ক্লাস ছিল তখন আমি বিসিকে স্যারের সঙ্গে সামনাসামনি গিয়ে আলোচনা করলাম। ওখানে বলা হয়েছিল যে লোন পরিশোধ করা স্বল্প মেয়াদী, মধ্যম মেয়াদী এবং দীর্ঘমেয়াদী। তা আমি সেটা নিয়ে আলোচনা করছিলাম। স্যার আমাকে প্রশ্ন করলো যে আপনার ডিমান্ড কত? আমি বলছি আমার ডিমান্ড 6 লাখ টাকা। তাহলে তো আপনাকে আমি বলছি যে এসএমই ফাউন্ডেশন একটা আছে, সেখানে এই সুযোগটা থাকে। বলছে যে এত স্বল্প টাকা এসএমই ফাউন্ডেশন দেয় না, সে কোটি কোটি টাকা দেয়। তা আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা, আমাদের তো অত টাকা ডিমান্ড নাই, আর আমরা সেই টাকাটা আমরা কাজে খাটাইতেও পারবো না অত টাকা নিয়ে। তাহলে আমরা এই সুযোগ কোথায় পাবো? আমাদের তো দীর্ঘমেয়াদী সুযোগ যে স্থানীয় যে ব্যাংকগুলি আছে সেখানে আমাদের দিচ্ছে না। 2 বছর 3 বছর এরকম। একটা মিনিট। দিচ্ছি, আপনি একটু লাইনে থাকেন। আমি একটু আপনার সবার দৃষ্টি আকর্ষণ করছি নরসিংদী এবং মানিকগঞ্জে যারা আছেন, আগামীকালকে আপনাদের ক্লাস সকাল 9টার সময় হবে। আপনারা প্লিজ সবাই যথাসময়ে ক্লাসে এখন করার চেষ্টা করবেন। আগামীকাল সকাল 9টায় নরসিংদী এবং মানিকগঞ্জের ক্লাসটা হবে, ঠিক আছে? তো এইভাবে আমি জানিয়ে দিয়েছি সবাইকে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। কথা হবে দাদা ইনশাআল্লাহ। জি, আপনি আসমা পারভিন, আপনি যেটার কথা বলছিলেন যে এটা আসলে ফাইন্যান্সিয়ালি যেটা ইয়ের কথা বলছেন যে লোনের ব্যাপারটা, হ্যাঁ, লোনের ব্যাপারটা তো আসলে কন্ট্রোল হবে। মানে আপনার যে লোনটা দরকার 6 লক্ষ টাকার কথা বলছিলেন কোথায়? জি, মানে আপনার প্রশ্নটা কি এরকম যে এই টাকাটা আপনারা পেলে মানে এটা কবে থেকে শোধ করবেন, কিংবা এটা আপনারা আপনার ব্যবসার জন্য এটা কতখানি কাজে লাগবে, কিংবা আমাকে যদি আরেকবার প্রশ্ন জি, জি, আমার প্রশ্নটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী আমি যে 6 লাখ টাকা ডিমান্ড আমার, সেটা আমি কাজে খাটাইতে পরিশোধের সময়টা যদি আমার জন্য বেশি হতো তাহলে আমি উপকৃত হতাম বেশি, আমার কিস্তির পরিমাণটা কমে আসতো। কিন্তু সেই দীর্ঘমেয়াদী যে আমাদের যে ব্যাংকগুলি আছে, সরকারি ব্যাংক বা বেসরকারি, তাদের কাছে এ ধরনের সুযোগ নাই। যেটা দিচ্ছে এসএমই ফাউন্ডেশন, কিন্তু তারা আবার এত স্বল্প পরিমাণ টাকা দিবে না। কিন্তু এই মেয়াদের সময়সীমাটা বাড়ানোর জন্য আমরা কোনো সুবিধা পাবো কিনা? আচ্ছা, এটা আসলে নির্ভর করবে যে আপনি যে প্রতিষ্ঠানের কথা বলছেন। ক্লাস কি শেষ হবে? কথা তো শুনতে পাচ্ছি না স্যার। আমাকে শোনা যাচ্ছে? ফাইন্যান্সিয়াল যে প্রতিষ্ঠান যেগুলো আছে আসলে তারা এটা নির্ধারণ করে যেটা কিভাবে হবে, কিন্তু এটা বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন আছে। বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন হচ্ছে দীর্ঘমেয়াদী যেই লোন গুলো, যেগুলো হয়তো আমাদের দুটো সেক্টরে আছে গভর্নমেন্টের, সেটা হচ্ছে একটা আইটি সেক্টরে আর একটা হচ্ছে এগ্রো কৃষিতে। এই দুটো সেক্টরে বড় পরিমাণ দীর্ঘমেয়াদী লোন দেওয়া হয়, যেগুলো হয়তো শোধ করার জন্য সময় বেশি পাওয়া যায়। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যে আপনি যে 5 লাখ টাকা অথবা 6 লাখ টাকা বলছেন, এটার জন্য আসলে খুব বেশি সময় আপনি পাবেন না। দ্যাট ইজ কারেক্ট। এখন স্যার আমার হচ্ছে পোল্ট্রি শিল্প স্যার। পোল্ট্রি, আচ্ছা, পোল্ট্রিতেও আপনি পেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে একটু খোঁজ নিতে হবে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কমিউনিকেশন করতে হবে, কথা বলতে হবে যে আপনার পোল্ট্রিতে আপনি যে ইনভেস্টমেন্ট কিংবা লোন নিতে যাচ্ছেন সেটা বাংলাদেশ গভর্নমেন্টের ওই সেগমেন্টে ফেলা যায় কিনা কিংবা পড়বে কিনা, যেটাতে বাংলাদেশ মানে কৃষি এবং আইটি দুটোর মধ্যে
যদি পড়ে তাহলে আপনি হয়তো খানিকটা সময় পাবেন, কিছু সময় আপনি পাবেন একেবারে ইন্টারেস্ট ফ্রি বা সুদ ছাড়াও কিছু সময় পেতে পারেন 3-4 বছর। তারপর থেকে জি, আপনাকে আলহামদুলিল্লাহ। সময় হয়তো শোধ করতে হবে যদি মানে আপনার এরকম সুযোগ হয়। কিন্তু আলহামদুলিল্লাহ। এটা আপনাকে কমিউনিকেট করতে হবে। আপনি বিডাতে যে আপনাদের যারা সম্মানিত কোঅর্ডিনেটর আছেন তাদের জি সাথে আপনি রিকোয়ারমেন্টটা কমিউনিকেট করে জানিয়ে আপনি বলবেন যে আপনাদেরকে একটু রাইট অফিসের সাথে যোগাযোগ করে দেওয়ার জন্য। জি, থ্যাংক ইউ স্যার। স্যার রানা মানিকগঞ্জ। জি বলুন please। স্যার ব্রেক ইভেন পয়েন্টের ক্ষেত্রে আপনি বলছিলেন যে কোনো কারণে যদি বিক্রি হ্রাস পায় সেই ক্ষেত্রে হয়তো পণ্যের মূল্য পুনর্নির্ধারণ করতে হবে। এই পুনর্নির্ধারণ করার ক্ষেত্রে আপনি বলছিলেন যে মার্কেট প্রাইসটা সম্পর্কে খুব থাকতে হবে, অবগত থাকতে হবে যেন বেশি না হয়ে যায়। স্যার এটা যেরকম মাথায় রাখার বিষয় সেরকম কি স্যার সময়ের ব্যাপারটাও কি স্যার মাথায় রাখতে হবে? জি অবশ্যই। যেমন শেষ করেন। যেমন স্যার যদি সময়টা একটু বেশি নিয়ে ফেলি সেই ক্ষেত্রে যদি নতুন কোনো কোম্পানি কম্পিটিটর প্রোডাক্ট নিয়ে স্যার লঞ্চ করে সেই ক্ষেত্রে মানে মানে আমার জিজ্ঞাসা স্যার যে সময়ের ব্যাপারও কি আমাদের মাথায় রাখা জরুরি কিনা? জি, সময়ের ব্যাপারটা মাথায় রাখা জরুরি। আপনাকে মাথায় রাখতে হবে আপনার এক্সপেকটেশন কি আপনার নিজের ব্যবসা সম্পর্কে। কারণ আপনি যদি মনে করে থাকেন যে 2 বছরের মাথায় আপনি ব্রেক ইভেন পয়েন্টে যেতে চান, সেটার জন্য আপনার একটা প্ল্যানিং হবে। আপনার যদি মনে হয় 5 বছর পরে গেলেও কোনো সমস্যা নেই, আপনি খুব স্লো অ্যান্ড স্টেডিতে হয়ে আগাতে চাচ্ছেন, তাতেও কোনো সমস্যা নেই। আর আপনি যে কম্পিটিশন কিংবা প্রতিযোগীর কথা বলছেন যিনি হঠাৎ করে চলে আসতে পারেন, সেটা আসলে আপনি সময়ের জন্য কনসিডার করে লাভ নেই। কারণ প্রতিযোগিতা আগামীকালকে সকালবেলাও চলে আসতে পারে। কালকে সকালে মার্কেটে যে আপনি দেখতে পারেন যে 2টা নতুন ব্র্যান্ড এসছে, আপনি যে পণ্য নিয়ে কাজ করছেন সেই পণ্যেরই। কাজে ওইটার জন্য আপনাকে মার্কেটে সবসময় রেডি থাকতে হবে। আপনাকে এটা খেয়াল করতে হবে যে আপনার পণ্যের যে মান, পণ্যের মানের সাথে আপনার পণ্যের যে দাম, এটার জন্য একটা সামঞ্জস্য থাকে এবং বাজারে যে ক্রেতারা আছেন তারা যেন আপনার এই পণ্যটা ওই দামে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলেই হবে। জি স্যার, অনেক ধন্যবাদ স্যার। স্যার স্যার এই কর্মপরিবেশ নিয়ে স্যার একটা প্রশ্ন ছিল স্যার। যদি স্যার কোনো কর্মী নিয়োগের পূর্বে যদি দেখি স্যার একাধিক কর্মীর মধ্যে যদি কোনো পারিবারিক সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে স্যার আমরা কিভাবে ডিসাইড করতে পারি? কিন্তু দেখা গেল স্যার দুইজনেই অভিজ্ঞ সম্পন্ন কর্মচারী বা কর্মকর্তা, সেই ক্ষেত্রে কি ডিসিশন নিতে পারি যেন তারা যেন কর্মের পরিবেশে প্রভাব ফেলতে না পারে? ওকে, ফার্স্টলি আপনি যে অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তা অথবা কর্মচারীদেরকে নিয়োগ দিতে চাচ্ছেন, তাদের যদি কোনো পারিবারিক সমস্যা থেকে থাকে, আপনাকে নিশ্চিত হতে হবে সেই পারিবারিক সমস্যাটা তার ব্যক্তিগত জীবনে কতখানি প্রভাব ফেলছে, তার আচার আচরণে কতখানি প্রভাব ফেলছে। এটা আপনি যখন ইন্টারভিউ নিবেন, যখন পরীক্ষা নিবেন, তখনই বুঝতে পারবেন। কখনো আপনি দেখবেন যে একটা ইন্টারভিউ টেস্টের একটা ধরন থাকে, যখন খুব সিনিয়র ম্যানেজমেন্টে বড় বড় কোম্পানিগুলো যখন নিয়োগ দান করে, যে দেখা যাচ্ছে একটা কোম্পানির সিইও নেওয়া হবে, একটা জেনারেল ম্যানেজার নেওয়া হবে কিংবা এরকম একটা পজিশনে, তখন কিন্তু ইন্টারভিউতে তাকে যে নতুন করে প্রশ্ন জিজ্ঞেস করার কিছু থাকে না। যে মানুষটা 15 বছর 20 বছর বিভিন্ন কোম্পানিতে চাকরি করেছে, তাকে কিন্তু নতুন করে একটা কোম্পানিতে যখন ইন্টারভিউতে ডাকা হয়, তাকে কিন্তু এই বিষয়ে তখন আর জিজ্ঞেস করা হয় না আপনি বলেন তো এটা কিভাবে হয়, আপনি জানেন এটা কি বলে। কারণ এটা নিয়ে আর প্রশ্ন করার কিছু নেই, কারণ সে ওই স্টেজ পার করে আসছে। তার সাথে যে জিনিসটা নিয়ে আলোচনা হয়, তাকে দেশের ব্যবসা সম্পর্কে জিজ্ঞেস করা হয়, দেশের ভবিষ্যৎ সম্পর্কে তার ধারণা কি এটা বলা হয়, এবং তাকে বলা হয় যে আপনি আজকে যদি সময় থাকে আমাদের সাথে একটু লাঞ্চ করেন। সো এইটা বলার কারণ হলো এই পুরো সময়টা থেকে তাকে বলা হয়, বোঝা হয়, এই একটা পরীক্ষার মধ্যে ফেলা হয়, যে পরীক্ষাটাকে বলা হয় পার্সোনালিটি টেস্ট, ব্যক্তিত্বের পরীক্ষা। তার মানে যখন একটা সিনিয়র পজিশনে একজনকে নিয়োগ নেওয়া হচ্ছে, ব্যবস্থা করা হচ্ছে, চাকরির জন্য সুযোগ হচ্ছে, তার আসলে দায়িত্ব শুধুমাত্র নতুন জিনিসপত্রগুলো জানা এটুকু চেক করা না, মানে সেই জানে কিনা এটা বোঝা না। আপনি যখন ওই একটা সিনিয়র পজিশনে একজনকে নিবেন, তার ব্যক্তিত্বের ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ। সো আপনি যদি দেখেন যে 3-4 ঘন্টা সে আপনার সাথে লাঞ্চ করবে, লাঞ্চের পর বসে হয়তো আপনার সাথে কফি খাচ্ছে, তারপর 2-1 ঘন্টা গল্প করার পর বলে যে ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার সাথে সময় দিয়ে খুব ভালো লাগলো, সো আমি আজকে যাই, তাহলে পরে কথা হবে। আপনি বলবেন যে হ্যাঁ নো প্রবলেম, আমি আপনাকে পরবর্তীতে জানাবো, আমার অফিস থেকে কমিউনিকেট করবে। আপনি আজকে আসছিলেন, আপনি সময় দিয়েছেন, আমি সত্যি খুবই আনন্দিত এবং আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আচ্ছা ভাই আসি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। উনি যখন চলে যাবেন, আপনার কিন্তু মনের মধ্যে একটা অ্যাসেসমেন্ট তৈরি হবে যে এই ভদ্রলোক আসছিলেন, উনার দেশ সম্পর্কে ধারণা কি, পৃথিবী সম্পর্কে ধারণা কি,
উনি যখন খেয়েছেন আশেপাশের কয়টা মানুষের সাথে হেসে হেসে কথা বলেছেন, কার সাথে কেমন ব্যবহার করেছেন, আপনার অফিসের যে কর্মচারী যে টেবিলে খাবার দিয়ে দেয় তার সাথে কেমন ব্যবহার করেছেন, তাকে তুমি করে বলেছেন, তুই করে বলেছেন, না আপনি করে বলেছেন। তো এই সবকিছুই নির্ভর করবে তার সম্পর্কে আপনার ধারণা পেতে, এবং তারপরে আপনি যখন তাকে নিয়োগ দিবেন তখন আপনি তার সম্পর্কে আরো ভালো জানবেন। যদি আপনার ধারণা ভালো থাকে, সে এখানে কাজ করতে আসার পরে আপনি দেখলেন যে আপনি তাকে যত ভালো ভেবেছিলেন সেরকম হয়তো পটেনশিয়াল পাচ্ছেন না, কোনো একটা কারণে আপনি বুঝলেন যে তার কোনো ফ্যামিলিতে কোনো সমস্যা আছে, আপনার তখন দায়িত্ব হচ্ছে সেই সমস্যাটা তার সাথে এককভাবে আলাদা করে ঘরে ফ্রি টাইমে বসে তাকে জানতে চাওয়া যে ভাই আপনি কিছু না মনে করলে অথবা আপনার কোনো অসুবিধা না থাকলে আমাকে শেয়ার করতে পারেন, যদি কোনো অসুবিধা হয়ে থাকে ব্যক্তিগত জীবনে আপনার যদি কোনো ডিফিকাল্টি থেকে থাকে যেটা আমি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি। সি এই এই কথাটা, এই কমিউনিকেশনটা কিন্তু আপনি অফিসের কলিগ হিসেবে যখন বলবেন এটা একটা ব্যাপার থাকবে, কিন্তু আপনি যদি যে লোককে আপনি এটা বলছেন তার কাছে কিন্তু এটা মনে হবে যে আপনি একজন তার শুভাকাঙ্ক্ষী, এবং সে এই কথাটা তার বন্ধু, ভাই, বোন যে কারো কাছ থেকে আশা করতে পারে। তো আমাদের হয় না, আমরা যখন কোনো ভালো বন্ধু যখন কোনো বিপদে পড়ে আমরা এগিয়ে যাই, আমার ভাই বোন আত্মীয় স্বজন কোনো বিপদে পড়লে এগিয়ে যায়, সেই বিপদ তো যে কোনো রকমের বিপদ হতে পারে। তো আপনি যখন তাকে এটা বলবেন সে এটা সম্পর্কে একটা ধারণা পাবে যে এই প্রতিষ্ঠান এটা খুব কেয়ারিং, এবং সে সত্যিই চাইবে যে তার প্রবলেমটা থেকে সেও নিজে বের হতে চাইবে। সে তখন হয়তো বলবে, আপনার সাথে শেয়ার করবে অসুবিধাটা, যে এরকম একটা অসুবিধা, আপনি চেষ্টা করবেন তাকে প্রবলেমটা থেকে সলিউশনটা থেকে বের করে নিয়ে আসার জন্য। সো আমাদের যেটা সমস্যা হয় আমরা শুধুমাত্র অ্যাড্রেস করি ইমিডিয়েট ওই প্রবলেমটা, কিন্তু ওই প্রবলেমের কারণটা বোঝার চেষ্টা করি না, এবং এটার কারণে হয় কি আমাদের একটা সোশ্যাল ডিস্টেন্সিং এখনো রয়ে গেছে। আমরা যখন দেখি যে একটা এরিয়াতে আমরা বলি ইদানিং কালে না এই রাস্তাতে চলাই যায় না রাত্রের পরে, কেন এখন এই পাশে এত ছিনতাই বেড়ে গেছে, প্রতিদিন হাইজ্যাকিং হচ্ছে। তো মজার ব্যাপার হলো আমরা যে রাস্তায় চলাচল করি সেই রাস্তাতে যখন হাইজ্যাকিং বেড়ে গেছে আমরা এটা নিয়ে সবাই সাফার করছি, কিন্তু আমাদের মধ্যে কয়জন এটার ব্যবস্থা করছে যে ঠিক আছে আজকে রাত্রে 11টার পরে রাত্রে 1:30 2টা পর্যন্ত আমরা বসে থাকবো, দেখি তো হাইজ্যাকার আসে কিনা, আসলে কোন ছেলেগুলো আসে, ওটাকে আমরা 4-5 জন মিলে জাপটে ধরে ওকে বলবো চলো তোমার বাসায় যাব। তোমার প্রবলেমটা কি, তুমি এই বয়সের একটা ছেলে, তুমি সব কাজ না স্বাভাবিক কাজকর্ম বাদ দিয়ে তুমি হাইজ্যাকিং কেন করো? তার বাসাতে যে তার বাবা মার সাথে কথা বলে যে আপনার ছেলে কি অ্যাডিক্টেড, ড্রাগ অ্যাডিক্টেড, পড়াশোনা কত দূর করেছে, সমস্যাটি কি, আপনার ছেলের কি চাকরি নাই, আপনার কি চাকরি নাই, কি কারণে তাকে হাইজ্যাকিং করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে, এটার সলিউশন কি? তো যখন এরকম 2টা অথবা 3টা ছেলেকে অ্যাড্রেস করে আমরা একটা সলিউশনের ব্যবস্থা করব, তাদের চাকরির ব্যবস্থা করব, 4 মাস পরে 3 মাস পরে আপনি দেখবেন যে ওই রাস্তায় হাইজ্যাকিং কমে গেছে। আপনার টোটাল সোসাইটির একটা সিকিউরিটি অ্যালার্ট তৈরি হয়েছে, সোসাইটিতে আপনার লোকজন রাত্রেবেলা ঘোরাঘুরি করছে, আমরা সবাই বলবো বাহ কি সুন্দর, এখানে তো কোনো হাইজ্যাকিং নাই। সো দিস ইজ সামথিং যে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমরা যদি আজকে নিজের প্রতিষ্ঠানে অ্যাড্রেস করতে পারি, সো আমরা 4 বছর পরে 5 বছর পরে আমার সোসাইটিতে এটা অ্যাড্রেস করতে পারবো, আমার সমাজে যখন এটা অ্যাড্রেস করতে পারবো আমি আমার জেলাতে অ্যাড্রেস করতে পারবো, আমার জেলা থেকে এটা পুরো ডিস্ট্রিক্টে যাবে, আমার ডিভিশনে যাবে, এক সময় গোটা বাংলাদেশেই তাই হবে। সো আমাদের শুরু করতে হবে এখনই, কিংবা যেটা হয়তো আগে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে শুরু হয়েছে। সো আমরা যেসব উন্নত দেশের কথা বলি, উন্নত দেশের গল্প আমরা শুনি এবং আমরা বলি যে আমাদের দেশের কিছু হবে না, তার কারণ আমরা এখন পর্যন্ত সেটা করার চেষ্টা করিনি। সো দিস ইজ রাইট নাও and this is who can change the world, who can change our country. আমরা যদি চেষ্টা করি সেটা সম্ভব, আমরা ছাড়া এটা কেউ করতে পারবে না। অনেক ধন্যবাদ স্যার। আরেকটা জিজ্ঞাসা ছিল স্যার, আমাদের ওই আকস্মিক অবস্থা কে কনভিন্স করার জন্য যে আমাদের একটা ফান্ড থাকা জরুরি বলছি না স্যার, তখন সেই ফান্ডও যদি স্যার ক্রস করে যায় সেই ক্ষেত্রে স্যার ব্যবসাটাকে স্যার একদম স্ট্রংলি দাঁড় করিয়ে রাখা যায় কিভাবে, কোন পন্থা অবলম্বন করবো? আমাদের যেটা করতে হবে যে আমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর মধ্যে যে খুব আকস্মিক কোনো পরিবর্তন কিংবা প্রয়োজন যদি চলে আসে, যেটার জন্য আমাকে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে, আমার ওই সাপোর্ট প্ল্যান অনুযায়ী যদি তার বেশিও লেগে থাকে আমাকে তখন ইমিডিয়েটলি আর একটা সাপোর্টের ব্যবস্থা করতে হবে, অথবা আমার অপারেশন স্লো করে নিয়ে আসতে হবে, যেন আমার দৈনন্দিন যে টাকার প্রয়োজন সেটা যেন কমে আসে। আমার প্রতিদিন আমি 100টা প্রোডাক্ট তৈরি করি, আমি দেখছি যে হঠাৎ করে আমার প্রোডাক্টের কাঁচামালের দাম বেড়ে গেছে, কাজে আমার একটু খরচ বেড়ে গেছে, এট দ্য সেম টাইম আমি এই খরচ বেশি দিন কি করে আমি মার্কেটে বেশি সেলও বাড়াতে পারছি না, সো আমাকে 2-3 মাসের মধ্যে আমার এক্সট্রা টাকা শেষও হয়ে যাবে, তখন আমার ডেইলি প্রোডাকশন কমাই নিয়ে আসতে হবে, 100 জায়গায় আমি 70টা করবো, 100 জায়গায় আমি 50টা করবো, বড় বড় কোম্পানি যেরকম করে।
এয়ারলাইন ইন্ডাস্ট্রি যেরকম করে, এয়ারলাইন ইন্ডাস্ট্রিতে 2 দিন ফ্লাইট না করলে হাজার হাজার এমপ্লয়ি চাকরি চলে যায় বিকজ অফ দিস। সবাই খুব ক্লোজ মার্জিনে চলে। যদি কোনো কারণে আমার ব্যবসা খারাপ হয়, পণ্য কম যায় কিংবা কাঁচামালের দাম বেড়ে যায়, সাথে সাথে আমার ডেইলি প্রোডাকশন কমায় নিয়ে আসতে হবে, যেন ওগুলোতে আমার খরচ কম পড়ে, কাঁচামালের পিছনে খরচ কমে যায়। এবং আমাকে ওই যেটা আমি 500টা প্রোডাক্ট আমি যদি 1 মাসে করতাম, আমার প্রোডাকশন কমিয়ে নিয়ে আসতে হবে যেন আগামী 2-3 মাসে আমি 500টা প্রোডাক্ট করবো। স্লো অ্যান্ড স্টেডি, আস্তে আস্তে চিন্তা করতে হবে, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আমি প্রোডাকশন বাড়াবো। তা সেই ক্ষেত্রে কি কর্মী স্যার আগে যেগুলো থাকবে সেগুলো থাকবে না, ছাঁটাই করার প্রয়োজন আছে স্যার? এটা ডিপেন্ডস যে আপনি ব্যবসাটা যেভাবে করতে চাচ্ছেন সেটাতে আপনার যদি কর্মী ছাঁটাই করতে হয় সেটা করতে হবে, বাট উইথ ডিউ রেসপেক্ট। তাদের কাছে তাদের কাছে কিছু টাকা দিয়ে তাদেরকে দিতে হবে এবং বলতে হবে যে ইমিডিয়েটলি আমার ব্যবসা করে আপনাদেরকে আবার নিয়োগ দিবে। স্যার হ্যালো, কি বলেন প্লিজ? আমি ব্যক্তিগত একটা খুব জরুরি কাজের জন্য আমি 15টা ক্লাসে অ্যাটেন্ড করছি। এর আগে যে মডিউল গুলো সেগুলো যদি আমাকে দিচ্ছেন তাহলে আমি উপকৃত হতাম। অবশ্যই আপনাদের যে জেলা কোঅর্ডিনেটর যারা আছেন তারা প্রত্যেকে আপনাদের কাছে পুরো এই মডিউল শেয়ার করে দিবেন, আপনাদের মেইলে অথবা হার্ড কপি আপনাদেরকে দিয়ে দিবেন, আপনারা বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। অলরাইট, আমাদের আর যদি কোনো প্রশ্ন না থেকে থাকে সো তাহলে আমরা আজকের মতো ক্লাস শেষ করতে চাই। জি স্যার। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা গত কয়েকদিন একসাথে ক্লাস করেছি, অনেক কিছু জানার চেষ্টা করেছি, ইনফরমেশন শেয়ার করেছি। তো আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা যে সময় দিয়েছেন এবং ধৈর্য নিয়ে আমাদের ক্লাসে অ্যাটেন্ড করেছেন। এটার বাইরেও আমি আমার যোগাযোগ করার জন্য আমার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে রেখেছি। কেউ যদি কোনো সময় কমিউনিকেট করতে চান, কোনো বিষয় নিয়ে কথা বলার দরকার হয় কিংবা যোগাযোগ করতে চান, please feel free to call me and communicate with me. I would be more than happy to respond. চেষ্টা করব আপনাদের প্রয়োজন মেটানোর জন্য, সহযোগিতা করার জন্য। কোনো কারণে আমাকে যদি ফোনে না পান তাহলে প্লিজ লিভ এ টেক্সট, আমাকে একটা টেক্সট এসএমএস করে রাখলে হবে, যেন আপনি কে ফোন করেছেন কোথা থেকে, যেন আমি পরবর্তী ফ্রি সময়ে ইমিডিয়েটলি আপনার সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ।